আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছি আমরা? আমি আমার পরিচয়টা দিয়ে একটু শুরু করি। আমি সাবরিনা আলম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এবং যেমনটা আপনারা এবং তোমরা আমাদের স্টুডেন্টরা, প্রিয় স্টুডেন্টরা ক্লাস 10-এর দেখতে পাচ্ছ পেছনে, যে আজকে হচ্ছে আমাদের দশম শ্রেণীর যে একাডেমিক প্রোগ্রামটা লঞ্চ হতে যাচ্ছে 2025 সালে, সেটার আজকের বাংলা ফ্রি ক্লাস, অর্থাৎ বাংলা 1 এবং বাংলা 2। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতকাল, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো সবার কি অবস্থা, সবাই সুস্থ আছো কিনা এটা একটু জানিয়ে দিতে পারো। পাশাপাশি হচ্ছে ক্লিয়ারলি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, কারণ আমাদের তো আসলে দুই জায়গা থেকে যারা যারা হচ্ছে তোমরা ভর্তি স্টুডেন্ট আছো, তারা তো ওয়েবসাইটে পোর্টালে লগ ইন করে আমাদের ক্লাস করছো, পাশাপাশি অনেকেই হচ্ছে ফেসবুকে আমাদের যে উদ্ভাসের পেজ আছে সেখান থেকে আমাদেরকে দেখছেন। সো দুই জায়গায় আমি একটু জানতে চাই যে ক্লিয়ারলি আমাদেরকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এবং আমরা যেমনটা বিশ্বাস করি বা আমরা যেমনটা জানি যে আমরা আসলে অনলাইন ক্লাসগুলো দিয়ে আমরা আসলে দেশের 64টি জেলায়, হ্যাঁ, এবং শুধুমাত্র 64 জেলার শুধু সেন্ট্রাল জায়গাগুলো না, কেন্দ্রীয় জায়গাগুলো না, বরং আমরা বিভিন্ন প্রান্তে যে আমরা আসলে ছড়িয়ে যাই, সেটার একটা প্রমাণ হচ্ছে আসলে আপনাদের এই উপস্থিতি। এবং আমাকে একটু জানিয়ে দিতে পারেন যে আপনারা আসলে কে কোন জায়গা থেকে আসলে আমাদের এই ফ্রি ক্লাসটাতে যুক্ত হয়েছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে বা কে কোন জায়গা থেকে আসলে এই ক্লাসটা করছেন বা করছো। ওকে, আচ্ছা, বাহ, চমৎকার। ফেনী, গাজীপুর, জয়পুরহাট, বিভিন্ন জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বাহ, সাভার থেকে করছো, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, বাহ বাহ, চমৎকার। সো এই যে এই বিষয়টাই কিন্তু আসলে বোঝায় যে তোমরা কি পরিমাণে প্রতিযোগিতাপূর্ণ একটা অবস্থা, এবং দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা, শুধু ক্লাস 10-এ তো তুমি একা না, বা তোমার স্কুলের একা যে স্টুডেন্ট তারা না, বরং সারা বাংলাদেশের সবাই মিলেই তো তোমরা আসলে এসএসসি পরীক্ষাটায় বসবে বা এসএসসি পরীক্ষাটা ফেস করবে। সো বিভিন্ন জেলার বিভিন্ন স্টুডেন্টের সাথে একসাথে একই প্ল্যাটফর্মের নিচে ক্লাস করতে পারা, বা একই প্ল্যাটফর্মে একই প্রশ্নের আন্ডারে কোশ্চেনের আন্ডারে হচ্ছে পরীক্ষা দিতে পারা, এটা কিন্তু আসলে তোমার মানটা যাচাই করবে। তো আমি যেমনটা দেখতে পাচ্ছি তোমাদের কে কোন জায়গা থেকে ক্লাস করছো, আমাদের যে ওয়েবসাইটে যারা যারা কমেন্ট করছো, পাশাপাশি হচ্ছে ফেসবুকেও জানাচ্ছ তোমরা ময়মনসিংহ থেকে, চট্টগ্রাম থেকে, তারপর হচ্ছে রাজশাহী, জয়পুরহাট থেকে ক্লাস করছো। সো ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে আমাদের ক্লাসটাকে আজকে শুরু করতে পারি। তো এবং তোমরা এটাও জানিয়েছো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে। সো আমরা যদি আজকের ক্লাসটা শুরু করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা ফ্রি ক্লাস বাংলা 1 এবং বাংলা 2, এবং তোমরা মোটামুটি হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী, মানে কি যে তোমরা তোমাদের স্কুল জীবনে সর্বোচ্চ যে ক্লাসটা আছে সেটাতে পৌঁছে গেছো, এবং স্বাভাবিকভাবেই তোমরা হচ্ছে আর ছোট নাই, তোমাদের সামনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে এসএসসি। এবং দেখা যায় যে এসএসসি পরীক্ষাতে প্রতি বছর স্টুডেন্টরা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, এই বিভাগভিত্তিক সাবজেক্টগুলো পড়তে পড়তে দেখা যায় যে বাংলা, ইংরেজি বা বিজিএস এরকম যে সাবজেক্টগুলো থাকে, যেটাকে আমরা একটু সহজ মনে করি, বিশেষ করে বাংলাকে, সো বাংলায় দেখা যায় যে একটু খারাপ রেজাল্ট হয়ে যায়, যেটা কিনা তোমার মূল যেই রেজাল্টটা আছে সেই রেজাল্টটা একটু ইফেক্ট ফেলে। সো প্রথম থেকেই তোমরা যেহেতু মাত্রই উঠেছো ক্লাস 10-এ, সো প্রথম থেকে যদি তোমরা একটু ব্যাপারটা সচেতন থাকতে পারো, আশা করি তোমাদের আর আফসোস করতে হবে না শেষে গিয়ে, ঠিক আছে? সো হ্যাঁ, ধন্যবাদ যারা যারা জানাচ্ছ, কোথা থেকে জয়েন করেছো। ওকে, ঠিক আছে। আমরা আমাদের আজকের যে লেকচারটা, প্রথমে আমরা বাংলা 1-এ ফার্স্ট পেপার থেকে একটা কবিতা পড়ব, এবং সেকেন্ড পেপার থেকে আমরা একটা গ্রামার টপিক, সমাস, যেটা তোমাদের অনেক ভয় এবং হচ্ছে অনেক আতঙ্কের একটা বিষয়, অনেক ভারী একটা বিষয় হিসেবে আমরা এটাকে স্কিপ করে যাই, ওইভাবে পড়াটা আসলে হয়ে ওঠে না। তো আমরা এই দুটো টপিক নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। সো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা কবিতা, এবং আমার যতটুকু মনে হয় আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের গদ্য এবং পদ্য এই দুটোর মধ্যে কবিতাটা কেন জানি একটু অপছন্দ। অপছন্দ ইন এ সেন্স, সবার না, অপছন্দ এই কারণে যে দেখা যায় যে কবিতার ভাষাটা বুঝতে পারে না, যে আক্ষরিক অর্থ একটা আছে, ভাবার্থ আরেকটা, ভেতরে কবি আরেকটা জিনিস বুঝাচ্ছে। সো এটা ধরতে না পারার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা কবিতা থেকে সৃজনশীল অ্যান্সার করব কি করব না, আচ্ছা এটা না করে কি কোনো অন্য কোনো কিছু থেকে করা যায় কিনা, এরকম একটা দোটানার মধ্যে আমরা আসলে থাকি। তো আমরা যদি কবিতার যে ভাবার্থটা আছে, বিশেষ যে অর্থটা, সেটা যদি একটু বুঝতে চেষ্টা করি, সেটা যদি একটু ভেতরে অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু সৃজনশীলে অনেক ভালো একটা নাম্বার ক্যারি করা যায়। সো আমরা আজকে যে কবিতাটা পড়বো, সেই কবিতাটার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। সো
এই যে কবিতাটা আমরা পড়বো, অবশ্যই আমরা কবিতাটার ব্যাখ্যা তোমাদের সামনে উল্লেখ করব, কিন্তু তার আগে আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে দেখো কবিতাটার যে নাম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এখন এখানে শামসুর রহমান স্বাধীনতাকে পাওয়ার জন্য কি করেছেন, শামসুর রহমান কাদের কথা বলছেন, এগুলো তো আমরা দেখব। বাট তার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি, তোমাদের প্রতি যদি আমি একটা কোশ্চেন থ্রো করি যে তোমাদের কাছে আসলে স্বাধীনতা মানে কি, যে দেখো কবিতাটার টাইটেলে স্বাধীনতা আছে, সো তোমাদের কাছে বা যারা যারা দেখছেন আমাকে বা আমাদের স্টুডেন্টরা বাদেও তারাও জানাতে পারেন চাইলে যে স্বাধীনতা মানে আসলে কি বুঝেন। আমি কয়েকটা এক্সাম্পল দিই, স্বাধীনতা মানে কি হতে পারে খুব সহজ করে যদি বলি যে আমাদের হচ্ছে ঘুমোতে অনেক ভালো লাগে, ঘুমাতে, সো সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা এক ধরনের স্বাধীনতা হতে পারে, এরকম যে কোনো স্বাধীনতা। কি মনে হয় আমাদের কাছে যে স্বাধীনতা মানে আসলে কি? ওকে, বাহ, মুক্তভাবে চলা, মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো কিছু করার স্বাধীনতা। ওকে, তোমরা একটু কেমন জানি ওই যে গদবাঁধা বইয়ে আমরা যে স্বাধীনতার অর্থ পাই সেটা বলতেছো। আমি যদি তোমাদের জায়গায় হইতাম তাহলে আমি অ্যাকচুয়ালি অনেস্ট একটা অ্যান্সার দিতাম যে আমি একটু বেশি ঘুমাতে চাই, এটা আমার এক ধরনের স্বাধীনতা, আমি একটু যেটা খাইতে ইচ্ছা করে সেটা খেতে চাই, এটাও এক ধরনের স্বাধীনতা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো তোমরা এই যে কষ্ট করে যে বইয়ের অর্থটাই বলতে হবে এমনটা না, তোমাদেরকে আমি এখন ওপেন করে দিছি তোমাদের জন্য উন্মুক্ত উত্তর, যে যে কোনো স্বাধীনতার কথা তুমি বলতে পারো। ওকে, পরাধীনতা থেকে বেরিয়ে আসে স্বাধীনতা। আচ্ছা, স্বাধীন বলতে আমরা অ্যাকচুয়ালি যেই শব্দটা পাই স্বাধীনতা বা স্বাধীন, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি সেটা হচ্ছে স্বাধীন যদি আমরা বলি তাহলে আমরা বুঝি হচ্ছে বাধাহীন, তাই না? তার মানে স্বাধীনতার যদি আমরা আক্ষরিক অর্থ করতে চাই তাহলে সেটা বোঝায় যে কোনো ধরনের বাধা, কোনো ধরনের কারো রুল বা কোনো ধরনের পরাধীনতা আমাদের মধ্যে থাকবে না। এখন স্বাধীনতার যেই সংজ্ঞা তোমাদের কাছে কি সেটা আমি জানলাম, তোমরা অনেকে অনেক কিছু বলেছো, চমৎকার চমৎকার সব কথা। সো ফোন চালানোর স্বাধীনতাও তোমরা চাও, তো অনেক স্বাধীনতার কথা তোমরা বলছো, বাট আমাদের কবি কি বলেন সেটা আসলে দেখি, আমরা কি ভাবি সেটা তো আসলে পরীক্ষার খাতায় আমাদের স্বাধীনতার কথা তো লিখে আসা যাবে না, কবি কি স্বাধীনতা চাচ্ছেন সেটা উনি কিভাবে পাইছেন সেটা একটু দেখার চেষ্টা করি। সো আসো আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটার কবি কি স্বাধীনতা চাচ্ছেন সেটা পড়ি। বাট সেটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু বিরক্ত করতে চাই। বিরক্ত করতে চাই কেন বললাম, কারণ তোমরা যে জিনিসটা পড়তে চাও না সেটা হচ্ছে কবি পরিচিতি, লেখক পরিচিতি। এই কবি পরিচিতি এবং লেখক পরিচিতি পড়তে বললে দেখা যায় যে তোমাদের খুবই মন খারাপ হয়ে যায় যে আপু কবি পরিচিতি পড়বো না, লেখক পরিচিতি পড়বো না। কিন্তু একজন কবির বা একজন লেখকের একটা গল্প বা কবিতা তুমি পড়বা, তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার অন্যান্য কি কি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, এইগুলো না জেনে তো বাবা তুমি পরীক্ষা মানে মূল কবিতা বা মূল গল্পটা পড়তে পারো না। এবং প্রতি বছর দেখা যায় বোর্ড পরীক্ষাগুলোতে কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলো থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এমসিকিউ বা সিকিউর জ্ঞানমূলকে আসতে দেখা যায়। সো আমরা কবি পরিচিতিটাকে একেবারে স্কিপ করতে পারবো না, বাট চেষ্টা করতে পারি যে কবি পরিচিতির যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বা কবির পরিচয়টা কিভাবে ইন্টারেস্টিংলি নেওয়া যায়। সো আমাদের আজকের যিনি রাইটার মানে কবি, পোয়েট, তার নাম হচ্ছে শামসুর রাহমান। আচ্ছা, সো নামের বানানটা একটু খেয়াল রাখো যে তোমাদের যখন নামের বানান কেউ বিকৃত করে, যাদের নাম একটু কঠিন, তারা দেখবা যে তোমাদের নামের বানান যদি কেউ ভুল করে তোমাদের কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। সো কবি সাহিত্যিকদের ক্ষেত্রেও কিন্তু তাই, ওনাদের নামের বানান, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, এই নামের বানানগুলো একটু একটু ঝামেলার, মানে ঝামেলা বলতে একটু কঠিন বা একটু কনফিউজিং। সো এই জায়গায় এই নামের বানানগুলোর দিকে আমাদের একটু বিশেষ সতর্কতা আসলে অবলম্বন করা উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি নামের বানানটা ঠিক লিখছি কিনা বলো তো, নাকি ভুল আছে কোনো? আমি কি ঠিকঠাক লিখছি নাকি ভুল লিখছি জানাও আমাকে একটু। ওকে, গুড। আচ্ছা, এখন আমাদের এই শামসুর রহমানের আমরা যদি জন্ম এবং মৃত্যুর দিকে তাকাই, 1929 থেকে 2006, এটা হচ্ছে
তার জীবনকাল অর্থাৎ তার জন্ম হচ্ছে 1929 সালে এবং তার মৃত্যু হচ্ছে 2006। সো আমরা মনে রাখার জন্য এইভাবে ডিটেইলসে না পড়ে এতটুকু মনে রাখবো 1929 2006, 1929 2006। সো কখনো যদি আসে যে শামসুর রহমান কত বছর বেঁচে ছিলেন, তোমরা ক্লাস 10-এ পড়ো, এতটুকু ম্যাথ তোমরা করে বের করতে পারবা যে উনি আসলে কত বছর বেঁচে ছিলেন। এটা আমাদের আলাদা করে মুখস্থ করার মতো কোনো জায়গা না। তারপরে আমরা যদি একটু খেয়াল করি যে জন্মসাল পড়ার পাশাপাশি আমরা যেই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি সেটা হচ্ছে উনি কোথায় জন্মেছেন, ওনার জন্মস্থানটা কোথায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো তার যেই জন্মস্থান মানে তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে ঢাকায় তার নানা বাড়িতে, কিন্তু একটা ঝামেলা বা একটা কনফিউশন সৃষ্টি করে যেটা, সেটা হচ্ছে তার যে পৈতৃক নিবাস ওটা কিন্তু আবার ঢাকায় না। পৈতৃক নিবাস মানে কি? বাবার বাড়ি। একটা বাচ্চা জন্মানোর সময় তার বাবার বাড়িতেও থাকতে পারে, তার নানা বাড়িতে, দাদা বাড়িতে, বিভিন্ন জায়গায় সে থাকতে পারে। সো শামসুর রহমানের ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি যে তার জন্মস্থান যদি তোমাকে বলে তাহলে তোমাকে বলতে হবে ঢাকায় তার নানা বাড়িতে। আর যদি তোমাকে বলে যে পৈতৃক নিবাস কোথায়, পৈতৃক নিবাস, তোমরা কি কেউ জানো শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? জানলে একটু আমাকে বলো তো। ডিটেইলস বলতে হবে, কোন জেলা, তারপর হচ্ছে কোন গ্রাম, সম্পূর্ণটা বলতে হবে, থানার নামও বলতে হবে পারলে। হ্যাঁ, সবার কমেন্ট দেখতে পাই। গুড। হ্যাঁ, নরসিংদী জেলার রায়পুরা থানার যে পাড়াতলি গ্রামটা আছে সেখানে তার পৈতৃক নিবাস। নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে হচ্ছে ওনার পৈতৃক নিবাস। সো আমরা শামসুর রহমান সম্পর্কে এতক্ষণ তিনটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ওনার জন্ম মৃত্যু। প্রথমত 1929 থেকে 2006 তার জন্ম হয়েছে ঢাকায় তার নানা বাড়িতে, তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসের মাঝখানে মানে আমাদের মেমোরাইজ হয়ে যাওয়া বা আত্মস্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আলাদাভাবে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে করে কষ্ট করে আমাদেরকে মুখস্থ করতে হবে না। আমরা এখানে একটু বারবার দেখলেই কিন্তু আমাদের মোটামুটি এটা ব্রেনে থেকে যায়। ঠিক আছে, এরপরে আমরা যদি তার শিক্ষা জীবনের দিকে তাকাই, শিক্ষা জীবনের মধ্যে আমাদের তো ধরো একদম স্কুলিংয়ের শুরু থেকে পড়তে হবে না, আমাদেরকে পড়তে হবে কি যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আছে, যেমন ধরো এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি লাইফ কোত্থেকে সম্পন্ন করছেন সেটা। সো তার শিক্ষা জীবনে আমরা তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা একটু মনে রাখবো, বা তার শিক্ষা জীবনের তিনটা ধাপকে আমরা একটু গুরুত্ব দিব। প্রথম যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রবেশিকা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপু প্রবেশিকা আবার কোন পরীক্ষা? আমরা তো প্রবেশিকা জীবনও শুনি নাই। প্রবেশিকার আরেকটা আমরা ইংরেজি বলি এন্ট্রান্স, অর্থাৎ তোমরা সামনে যে পরীক্ষাটা দেবা এসএসসি, হ্যাঁ, এটাকে আগে প্রবেশিকা বা এন্ট্রান্স বলা হতো। সো উনি প্রবেশিকা দিয়েছেন হচ্ছে 1945 সালে এবং ঢাকার প্রগোজ স্কুল থেকে। ঠিক আছে, সো উনার প্রবেশিকা বা আমরা যেটাকে বলতেছি হচ্ছে এসএসসি বা এন্ট্রান্স, এটা উনি দিয়েছেন 1945 সালে ঢাকার প্রগোজ স্কুল থেকে। এবং তোমরা একটু খেয়াল করলে দেখো যে আমরা এসএসসি দেওয়ার ঠিক 2 বছর পরে যদি আমাদের কোনো ব্যতিক্রম না ঘটে, কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের মানে আমাদের চাহিদা মোতাবেক কোনো ঘটনা যদি না ঘটে, তাহলে কিন্তু সাধারণত আমরা যেটা করি, যারা আমরা রেগুলার স্টুডেন্ট থাকি একাডেমিক লাইফে, তারা কিন্তু এসএসসি দেওয়ার ঠিক 2 বছর পরে এইচএসসি দেয়। তো ওনার ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাচ্ছি যে উনি ইন্টারমিডিয়েট, যেটাকে আমরা এইচএসসি বলি, সো উনি ইন্টারমিডিয়েটটা তাহলে কখন দিছেন? ঠিক 2 বছর পরে, 47-এ। সো এটা কিন্তু আমাদের মুখস্থ করার কিছু নাই যে উনি 45 সালে 47 সালে ইন্টারমিডিয়েট দিছেন। এটা আমরা স্বাভাবিকভাবেই মনে রাখবো যে যেহেতু 45-এ প্রবেশিকা বা এসএসসি দিছেন, তাহলে ইন্টারমিডিয়েটটা দিছেন হচ্ছে তার ঠিক 2 বছর পরে, 1947 সালে। এবং আমরা এর পরবর্তীতে ওনাকে দেখি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিলেন। উনি বিভিন্ন কারণে উনি পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন নাই, মানে পুরোপুরিভাবে পরীক্ষায় বসা যেটা, সেটা উনি হচ্ছে করেন নাই, বাট ওনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রিটা সেটা কিন্তু আছে। সো আমরা এই শিক্ষা জীবনটা একটু খেয়াল করব, তিনটা ধাপ মনে রাখবো, প্রবেশিকা, ইন্টারমিডিয়েট এবং হচ্ছে ওনার যেই অনার্স লাইফ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি উনার কর্মজীবনের দিকে একটু তাকাই। কর্মজীবন, হ্যাঁ বাবা, আমি এখনো স্টুডেন্ট, আমি ক্লাসের শুরুতেই বলছি আমি এখনো মানে ঢাকা বলছিলাম যে আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টে, যে উনি যেখান থেকে পড়াশোনা করছে একই জায়গায়। সো এটা আবার জিজ্ঞেস করার কিছু নাই। আচ্ছা, ওকে,
আসো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শামসুর রাহমানের যে কর্মজীবন আছে সেটা, কর্মজীবন। ওকে, সো কর্মজীবনে শামসুর রাহমান ছিলেন একজন সাংবাদিক। আমরা আমাদের যে কবি সাহিত্যিকগুলোকে পাই তারা কেউ কেউ সাংবাদিক থাকেন, কেউ কেউ হচ্ছে অধ্যাপক থাকেন। সো শামসুর রহমান সম্পর্কে আমরা যেটা দেখি মোটা দাগে তাকে আমরা সাংবাদিক হিসেবেই পাই। তো তার নামের সাথে দুইটা পত্রিকার নাম জড়িত, আমরা এই দুটো পত্রিকার নাম একটু মনে রাখার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে দৈনিক মর্নিং নিউজ, দৈনিক মর্নিং নিউজ। আচ্ছা, দৈনিক মর্নিং নিউজে কি হয়? দৈনিক মর্নিং নিউজের মাধ্যমে উনার যে সাংবাদিকতা পেশা, সেই সাংবাদিকতা পেশাটা শুরু হয়। আরেকটা পত্রিকা আমরা পাই সেটা হচ্ছে দৈনিক পাকিস্তান, হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা দেখি দৈনিক বাংলা নাম হয়। দৈনিক পাকিস্তান, যেটার নাম পরবর্তীতে আমরা দেখি যে দৈনিক বাংলা হয়। আচ্ছা, তো এই দুইটা পত্রিকার নাম যে তোমরা মনে রাখবা, তোমাদের কিন্তু একটা দ্বিধার সৃষ্টি হবে যে আচ্ছা কোনটা দিয়ে ওনার শুরু হয়েছে, কোনটাতে উনি পরে কাজ করছেন। সো এক্ষেত্রে মনে রাখবা আমরা বলতেছি যে শামসুর রহমানের কর্মক্ষেত্রের সাথে দুইটা পত্রিকার নাম জড়িত, একটা হচ্ছে দৈনিক মর্নিং নিউজ আর একটা হচ্ছে দৈনিক পাকিস্তান, বা যেটা পরে নাম চেঞ্জ হয়ে দৈনিক বাংলা হয়। দেখো মর্নিং কথাটার মানে কি? দিনের শুরু না? মানে আমাদের একটা দিন শুরু হয় কি দিয়ে? সকাল দিয়ে। সো শামসুর রহমানের যে কর্মজীবন, সে কর্মজীবনটা শুরু হয়েছে কোন পত্রিকার মধ্য দিয়ে? মর্নিং নামক যে পত্রিকাটা সেটার মধ্য দিয়ে। এরপরে দেখো, আর পরবর্তীতে উনি ওনার পেশাগত জীবনে পরে এই দৈনিক মর্নিং নিউজ থেকে উনি পরবর্তীতে ট্রান্সফার হয়ে তিনি যে পত্রিকাটায় যোগ দেন সেটার নাম হচ্ছে দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, যেটা পরে নামকরণ হয়। এবং এই পত্রিকাটা সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং তথ্য যেটা তোমরা জেনে রাখতে পারো, তোমাদের বইয়ে ডিরেক্টলি নাই, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই এরশাদের নাম শুনছো। নাম শুনছো কিনা আমাকে একটু বলো তো। ওকে, হ্যাঁ নাম শুনছো। সো এরশাদের যখন স্বৈরশাসন চলছিল, সেই স্বৈরশাসনের প্রতিবাদে আমরা দেখি যে তিনি আমাদের শামসুর রহমান এই পত্রিকাটার প্রধান সম্পাদক ছিলেন। তো তিনি হচ্ছে 1987 সালের দিকে এই প্রধান সম্পাদকের যে পদ, সেই পদ থেকে কি হন? অব্যাহতি নেন, বা নিজে নিজে হচ্ছে পদ থেকে পদত্যাগ করেন। আমরা প্রায়ই শুনি অমুক পদত্যাগ করছে, তমুক পদত্যাগ করছে, এরকম আমরা শামসুর রহমানের একটা পদত্যাগ দেখতে পাচ্ছি এই পত্রিকাটা থেকে। 1987 সালে উনি হচ্ছে পদত্যাগ করেন। কেন পদত্যাগ করেন? এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে। তার মানে এই যে কথাটা আমি বললাম, এই কথাটা দিয়ে কিন্তু তোমরা শামসুর রহমানের একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ যে উনি একজন প্রতিবাদী ব্যক্তি ছিলেন, যে কিনা কোনো অন্যায়, অত্যাচার বা যে কোনো ধরনের নেতিবাচক বিষয়ের প্রতিবাদ করতে পারতেন। তিনি মেরুদণ্ডহীন ছিলেন না, কথাবার্তা বলতেন, ঠিক আছে। এই যে প্রতিবাদ স্বরূপ তিনি দেখতে পাচ্ছি যে এই পত্রিকাটার প্রধান সম্পাদকের জায়গা থেকে তিনি পদত্যাগ করেন। এবং আমরা তার সম্পর্কে আরেকটা জিনিস একটু জেনে রাখতে পারি, সেটা হচ্ছে তাকে আমরা নাগরিক কবি বলে অভিহিত করি। নাগরিক কবি, নাগরিক কবি এই নামে হচ্ছে তিনি অভিহিত হন আমাদের দ্বারা। কেন? কারণ তার কবিতার মধ্যে আমরা দেখি যে নগর জীবনের বিভিন্ন ধরনের ক্লেদাক্ততা, নগর জীবনের বিভিন্ন ধরনের বিষয় এখানে হচ্ছে তিনি তুলে ধরার চেষ্টা করেন। সো তিনি নাগরিক কবি হিসেবে আমাদের কাছে পরিচিত। এবং তার যেই পরিবার, আমরা সেখানে দেখি যে তার টোটাল 13 জনের মতো ভাই বোন ছিল। তারা 13 জনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন, ঠিক আছে। সো বেশ বড় একটা ফ্যামিলি থেকে তিনি হচ্ছে বিলং করেন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের তো শামসুর রহমান এবারই প্রথম না, এর আগেও তোমরা হয়তো বা ওনার সম্পর্কে পড়ছো। সো তোমরা আমাকে বলবা যে শামসুর রহমানের ছদ্মনাম কি? ঠিক আছে, দ্রুত ফেসবুক পেজে যারা দেখতেছো তারা কমেন্ট করো, আর যারা ওয়েবসাইটে ক্লাস করতেছো তারা হচ্ছে টিচার্স ইনবক্সে আমাকে জানাও যে শামসুর রহমানের ছদ্মনাম কি। ওকে, এইখানেই হচ্ছে মজা। তোমরা ডাকনাম বলতেছো অনেকে, হ্যাঁ, অনেকে বলতেছো যে বাচ্চু, তারপরে আরও অনেক কিছু। সো এই যে দেখো মজাটা এখানেই, সেটা হচ্ছে তোমাদের কাছে আমি জানতে চাইছি ছদ্মনাম, আর তোমরা বলতেছো ডাকনাম। সো ডাকনাম আর ছদ্মনামের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডাকনাম হচ্ছে যেটা তার বাবা বা মা বা তার বন্ধু বান্ধব তাকে যেই নামে ডাকে, আরেকজনের দেওয়া,
এটা কিন্তু সে নিজের ডাকনাম দেয় না। তোমাদের প্রত্যেকেরই একটা ডাকনাম আছে যেটা দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বাবা মা তোমাকে ডাকে। এই নামটা কি তোমার দেওয়া? না, এই নামটা তোমার বাবা মা বা তোমার ভাই বোন বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কারো দেওয়া, এটাকে আমরা বলি ডাকনাম। আরেকটা শব্দ আছে ছদ্মনাম। এই ছদ্মনামটা মানে কি? ছদ্মনাম মানে হচ্ছে আমাদের যারা কবি সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা বিভিন্ন প্রয়োজনে একটা নাম ধারণ করে, যে না আমি এখানে একটা লেখা লিখবো বা আমি একটা কাজ করব, কিন্তু আমি চাই না যে আর 10 জন জানুক আমি এই কাজটা করছি। তখন আমরা কি করি, একটা ছদ্মনামের আশ্রয় নেই। ধরো এটা সাধারণত কি ক্ষেত্রে করে, যে কোনো ধরনের বিরোধী মানে কর্তৃপক্ষ যারা থাকে তাদের বিরোধিতা করে যদি আমরা কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের একটা প্রাণ নাশের বা একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কবি সাহিত্যিকরা অনেক ছদ্মনাম গ্রহণ করতেন। এর পাশাপাশি কোনো কারণ ছাড়া এমনিতেও তারা অনেক সময় ছদ্মনামে লিখতেন। তো ছদ্মনাম নেওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে, কিন্তু ছদ্মনাম হচ্ছে কবি বা সাহিত্যিক নিজে যেই নামের আড়ালে থেকে লিখতে পছন্দ করেন বা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাকে আমরা বলতেছি ছদ্মনাম। তোমরা এখানে অনেকেই ডাকনামটা বলতেছো, আমি ডাকনাম জিজ্ঞেস করি নাই, ছদ্মনাম জিজ্ঞেস করছি। সো ছদ্মনামটা কি বলো? গুড, হ্যাঁ অলরেডি অনেকে এখন বলে ফেলতে পারছো। ওনার ছদ্মনামটা হচ্ছে মজলুম আদিব। মজলুম আদিব, যেটার আরেকটা নাম আমরা বলতে পারি বিপন্ন লেখক। মজলুম আদিব বা বিপন্ন লেখক। এখন কথা হচ্ছে শামসুর রহমানের কেন আসলে এই ছদ্মনামটা নেওয়ার প্রয়োজন ছিল? আমরা জানি যে 1971 সালে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়, ওই স্বাধীনতা যুদ্ধের সময় দেখা যায় যে তিনি বিভিন্ন কবিতা, বিভিন্ন ধরনের লেখা লিখতেন। তো স্বাভাবিকভাবেই তার এই লেখাগুলো, কবিতাগুলো প্রকাশিত হলে পাকিস্তানি মিলিটারি বা পাকিস্তান সরকার, পশ্চিম পাকিস্তানের যারা আছে অথরিটি লেভেলের, তাদের চোখে পড়ে যাওয়ার একটা ভয় ছিল। তো এরকম বিভিন্ন কারণে আমরা দেখতে পাই যে কবি সাহিত্যিকরা ছদ্মনাম নেন। তো আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় শামসুর রহমানও এই মজলুম আদিব ছদ্মনামে লিখতেন। এবং তার বিখ্যাত যে আমরা আজকে যে কবিতাটা পড়বো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আরেকটা কবিতা আছে তার, স্বাধীনতা তুমি, এই কবিতাটা তোমরা হয়তো শুনেছো, অনেক বিখ্যাত একটা কবিতা। এই দুটো কবিতা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। যে কবিতাটা এরকম যে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। তোমরা সবাই হয়তো বা শুনেছো। সো এই যে দুটো কবিতা, এই দুটো কবিতা কিন্তু উনি আসলে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধের সময় লিখেছিলেন। এবং 1971 সালে যখন আমাদের যুদ্ধটা শুরু হয়, এমন না যে কবিতাটা উনি যুদ্ধের পরে লিখছেন, কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওই ঘটনাটায় নিয়ে লেখা অনেক সহজ, কিন্তু ঘটনাটা চলাকালীন ওই বিষয় নিয়ে লেখা, ওই বিষয় নিয়ে কথা বলা একটু কঠিন। সো আমরা দেখতে পাচ্ছি যে তিনি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যে কবিতাটা, এটা কিন্তু এমন না যে দেশ স্বাধীন হওয়ার পরে লিখছেন, ঠিক আছে, সেফ জায়গায় বসে লিখছেন, এরকম না। 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, আমরা দেখি যে তিনি আসলে তার পরিবারকে নিয়ে তিনি নরসিংদীতে অবস্থান করছিলেন। এবং যুদ্ধের শুরুর দিকে, আমরা যদি মার্চ থেকে অফিসিয়াল যুদ্ধ চিন্তা করি, তাহলে এপ্রিলের দিকে আমরা দেখি যে তিনি এই কবিতাটা লিখেছেন। সো এই কবিতাটা মোটামুটি যুদ্ধ শুরুর পরপরই লেখা। এবং এই কবিতাটার ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, দেখো এই কবিতাটায় শামসুর রহমান কি পরিমাণে নিশ্চিত, উনি খুব কনফিডেন্ট। তোমরা কবিতাটা যখন সামনে আমরা পড়বো দেখবা যে উনি বলতেছে যে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। হ্যাঁ, তারপরে তিনি একটু পরে এটা বলতেছে যে দামামা বাজিয়ে দিক বিদিক। তার মানে উনি শিওর যে স্বাধীনতা, এই যেই স্বাধীনতার জন্য, যে মুক্তির জন্য এত মানুষ কষ্ট করতেছে, এত মানুষ আত্মবিসর্জন দিচ্ছে, সেই স্বাধীনতা না এসে পারবে না। এখানে আমরা শামসুর রহমানকে একটা দ্রষ্টা চরিত্রে দেখতেছি, যে উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন। উনি বুঝতে পারতেছেন যে না, স্বাধীনতার জন্য এত কিছু হয়ে যাচ্ছে, এই স্বাধীনতা না এসে আসলে হবে না। নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ থেকে শুরু করে ঔপনিবেশিক শাসন, যাই বলি না কেন, আমাদের যে 71 সালের স্বাধীনতা, এটার যে মানে সময় পর্বটা, এটা কিন্তু খুব ছোট না, অনেক বড় একটা সময় পর্ব। সো শামসুর রহমান বুঝতে পারছিলেন যুদ্ধের একদম শুরুতেই, এপ্রিলে, যেহেতু আমরা বলছি যে 71-এর মুক্তিযুদ্ধের শুরুর দিকে উনি কবিতাটা লিখছেন, সো উনি শুরুর দিকেই কিন্তু উনি হচ্ছে ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে না, এই স্বাধীনতাকে আসতেই হবে, এবার মুক্তি হবেই, বা এবার স্বাধীনতা আমরা হচ্ছে লক্ষ্য করবই। সো এই হচ্ছে আমাদের এই কবিতাটার পেছনের কথাবার্তা বা আমাদের কবি সম্পর্কিত পরিচিতি। আশা করি এইবার কবি পরিচিতিটা তোমাদের কাছে একটু হলে ইন্টারেস্টিং লাগছে, যেহেতু কবির ওই গদবাঁধা কাব্যগ্রন্থের নাম, তারপরে হচ্ছে
তার জন্ম মৃত্যু এগুলো বাদ দিয়ে আমরা যেহেতু আরেকটু গল্প আকারে পড়লাম, আশা করি এখন তোমাদের একটু বেটার মনে থাকবে, ঠিক আছে? পাশাপাশি তোমরা যেটা করবা, শামসুর রহমানের যে কাব্যগ্রন্থগুলোর নাম আছে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, ওনার কাব্যগ্রন্থের নামগুলোকে আমরা একটু ভালো করে পড়ব। কেন? কারণ যেহেতু আমরা আমাদের পাঠ্য বিষয়টা হচ্ছে তার কবিতা, সো কবিতা নেওয়া হয়েছে কোত্থেকে? তার কাব্যগ্রন্থগুলো থেকে। এজন্য অন্য কোনো সাহিত্যকর্ম পড়ো বা না পড়ো, তার যে কাব্যগ্রন্থের নামগুলো আছে সেগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। বিশেষ করে বন্দি শিবির থেকে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটি, এগুলো হচ্ছে বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যলোক, এগুলো হচ্ছে তার অনেক ফেমাস, নাম করা, জনপ্রিয় এক একটা কাব্যগ্রন্থ। সো এই নামগুলো একটু মাথার মধ্যে আমাদেরকে রাখতে হবে। ধরো এমসিকিউতে দিল যে নিম্নের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ, বা নিম্নের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়, তাহলে যাতে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, 71 সালে কবিতাটি লেখা হয়েছিল, 1971 সালে, এটা আমরা বললাম। সো আসো আমরা মূল কবিতাটায় চলে যাই, যেহেতু আমরা কবি পরিচিতি বেশ অনেকটুকু পড়লাম এবং আমরা বুঝতেই পারছি যে এই কবিতাটার মধ্যে, এই যে দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এখানে কবি যেই স্বাধীনতার কথা বলছেন, এই স্বাধীনতা শুধু একটা শব্দবন্ধ নয়, এই স্বাধীনতা একটা বিরাট বড় একটা বিষয়কে, একটা লক্ষ্যকে বা একটা উদ্দেশ্যকে সামনে রেখে আগাচ্ছে। এবং আমরা এখানে যে স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার আদায়ের, যে আমরা দীর্ঘদিন যে অধিকার থেকে বঞ্চিত, আমরা শোষিত হচ্ছি, আমরা মুক্তির প্রত্যাশী, সব কিছু মিলিয়ে আমাদের এই স্বাধীনতা। সো আমরা আসো কবিতাটা একটু পড়া শুরু করি। প্রথমে বলা হচ্ছে, দেখো, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে মানে কে আসবে বলে? স্বাধীনতা আসবে বলে। তার মানে আমরা স্বাধীন হব বলে আমরা কি করতেছি? যুদ্ধ করতেছি। সো যুদ্ধ যখন করতেছি, তখন অপর পক্ষ আমাদেরকে কি করতেছে? আমাদের গ্রামগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কোনো গল্প না, এটা কিন্তু সত্য। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিরা আমাদের গ্রামগুলো পুড়িয়ে দিছে, বাজারে আগুন লাগাই দিছে। এই গল্পগুলো তো আমরা বা এই ঘটনাগুলো তো কোনো বানোয়াট কিছু না, এগুলো তো মানুষের চোখে দেখা, আমাদের জানা বিষয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বাধীনতা আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, অর্থাৎ আমাদেরকে যে অত্যাচার করা হয়েছে, আমাদের উপর যেই অনাচারগুলো চালানো হয়েছে, সেগুলোর এক একটা করে নমুনা আমাদেরকে শামসুর রহমান দিচ্ছেন। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তার মানে একটা কুকুর আমাদের কাছে দেখতে গেলে একটা সাধারণ প্রাণী, কিন্তু একটা সাধারণ প্রাণী সেও যে এই স্বাধীনতার যুদ্ধ বা এই যে পুরো ব্যাপারটা এখানে ঘটছে, এই ব্যাপারটা থেকে বাইরে না, সেও যে এটার মধ্যে অন্তর্ভুক্ত, সেটা লেখক দেখানোর চেষ্টা করছেন। লেখক বলছেন যে স্বাধীনতা আসবে বলে বিধ্বস্ত পাড়ায়, বিধ্বস্ত মানে কি? যে খুব ধ্বংসাত্মক অবস্থা, আমরা যেটাকে বলি যে খুব টায়ার্ড বা সবকিছু ভেঙে চুরে লুটপাট করে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। সো বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটা। প্রভুকে এখানে, এখানে প্রভু হচ্ছে কুকুরের যিনি মালিক, কুকুর যার বাড়িতে থাকে, যার খাবার খায়, তাকে আমরা এখানে প্রভু বলছি। সো কুকুরটা কি করতেছে? প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে। বাস্তুভিটা মানে কি? তোমরা কি জানো কিনা বাস্তুভিটা অর্থ? একটু আমাকে জানাও তো, যে বাস্তুভিটা শব্দটার অর্থ কি? বাড়ি। ওকে, আচ্ছা। বাস্তুভিটা বলতে বাড়ি, আবার আমরা এভাবেও চিন্তা করতে পারি যে বংশানুক্রমে, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম, বাবা তার বাবা তার বাবা, বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা, এরকম বংশানুক্রমে যেখানে হচ্ছে আবাসস্থল, অর্থাৎ যেখানে থাকে, সেটাকে আমরা বাস্তুভিটা বলছি। সো প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপ। ভগ্নস্তূপ মানে কি? ভাঙা স্তূপ, অর্থাৎ যেখানে একটা সময় বাড়ি ছিল, ওই বাড়িটা যেখানে একটা সময় মানুষের আবাস ছিল, মানুষ বংশানুক্রমে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন যেই জায়গায় থেকেছে, সেই জায়গাটাকে মিলিটারিরা বা যুদ্ধের কারণে সেই জায়গাটা ভেঙে একাকার হয়ে গেছে। সো এটা এখন দেখতে কিরকম? দেখতে একটা ভগ্নস্তূপের মতো। এবং সেই ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর একটানা আর্তনাদ করছে। এখন কুকুরের যে আর্তনাদটা, এই আর্তনাদটা কি দেখাচ্ছে? যে শুধু যে মানুষই এখানে হতাহত হয়েছে তা কিন্তু না, প্রাণীদের উপরও কিন্তু নির্বিচারে কি করা হয়েছে, এটা এক ধরনের প্রাণীদের উপর এক ধরনের অত্যাচার করা। সো এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যে যেরকম হচ্ছে গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গ্রামের পর গ্রাম, ঠিক একই রকম কিন্তু ওই গ্রামে থাকাকালীন যারা
অবস্থিত যে পশু পাখিগুলো আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও কিন্তু এর বাইরে ছিল না, ঠিক আছে। অর্থাৎ এই যে বিধ্বস্ত পাড়া, ভগ্নস্তূপ, এই কথাগুলো আমাদেরকে কি পরিচয় দেয়? আমাদেরকে জানায় যে পাকিস্তানিরা কিভাবে আসলে আমাদের এই বাংলাদেশটাকে ধ্বংসপুরীতে বা ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই জিনিসটা এখানে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে স্বাধীনতা আসার জন্য আমাদের এই ধ্বংসস্তূপে পরিণত হওয়াটাকে মেনে নেওয়া। ওকে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। লাইনটা একটু খেয়াল করো। সত্যি কথা বলতে একটা বিবেকবান সচেতন মানুষ মাত্রেই কিন্তু আমাদের এই লাইনটা শুনলে একটু কিছুটা খারাপ লাগা কাজ করে। কেন খারাপ লাগা কাজ করবে? তুমি দেখো, একটা শিশু যে কিছুই বোঝে না, বলাই আছে অবুঝ শিশু, হামাগুড়ি দিল। হামাগুড়ি দিল মানে কি? যে আমরা বুঝতেই পারতেছি যে বাচ্চাটার বয়স এতটাই কম যে সে এখনো হাঁটা শেখে নাই, সে এখনো হামাগুড়ি দেয়। ওরকম ছোট্ট একটা শিশু যার পিতা মাতা অর্থাৎ মা এবং বাবা পাকিস্তানি মিলিটারির গুলিতে নিহত হয়েছে। সো ও কি করতেছে? ও তো কিছু বুঝতেছে না। ওর কাছে মনে হচ্ছে যে ওর বাবা মা হয়তো বা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। সো অবুঝ শিশু কি করতেছে? পিতামাতার লাশের উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে, চলে যাচ্ছে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের এই কবিতাটার সবচেয়ে আলটিমেট যেই আমরা যেটাকে বলতে পারি যে নাড়া দেওয়ার যে লাইন, হ্যাঁ, সেটা যে একটা ছোট্ট শিশু যে কিছুই বোঝে না, সে কিভাবে আসলে এতিম হয়ে গেল, যে ওর কেউই আসলে রইল না। কারণ বাবা মাই তো আসলে একটা এই অবুঝ শিশুর একমাত্র সহায় বা একমাত্র সম্বল। সে বাবা মাই যখন পাকিস্তানি মিলিটারি গুলিতে মারা গেল, তখন সে কিছু না বুঝে তার পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করছে, হয়তো বা ডাকছে ওঠার জন্য। ওকে, সো এটা দিয়ে কিন্তু আমরা পাকিস্তানিদের মিলিটারিদের যে নারকীয় হত্যাকাণ্ড, সে নারকীয় হত্যাকাণ্ডের একটা পরিচয় কিন্তু এখান থেকে পাচ্ছি। ওকে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তার মানে দেখো, এতটুকু পর্যন্ত আমরা তো ধ্বংসস্তূপের একটা পরিণত হওয়ার বর্ণনা দেখলাম। এখন কবি শামসুর রহমান স্বাধীনতার কাছে প্রশ্ন করছে যে আর কত রক্ত গঙ্গা বইলে, আর কত মানুষের প্রাণ গেলে তুমি আসলে আমাদের নিজেদের হবা। এখানে লাইনটা কি বলা? আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। অর্থাৎ এই স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষের যেই রক্তদান করতে হয়েছে বা রক্ত দিতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, সেই মৃত্যুবরণের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছেন এবং বলছেন আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। সো তোমরা আমাকে একটু বলো যে খান্ডব শব্দটার অর্থ কি, বা এটা কোথা থেকে আসছে, তোমরা জানো কিনা? খান্ডব দাহন বা খান্ডব কি? এই যে এই শব্দটার অর্থ তোমাদের কাছে জানতে চাইছি যে খান্ডব শব্দটার অর্থ মানো কি, জানো কিনা? দাহন মানে তো হচ্ছে দহন করা বা পুড়িয়ে দেওয়া। খান্ডব শব্দটা কোথা থেকে আসছে, এটার অর্থ কি? ওকে, হ্যাঁ, খান্ডব হচ্ছে মূলত আমরা কি বলছি, একটা বন। গুড। আচ্ছা, খান্ডব হচ্ছে, আমরা নিশ্চয়ই সবাই মহাভারতের কথা শুনেছি। সেটা হচ্ছে মহাভারতের একটা বিখ্যাত অরণ্য, যেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং এখানে আগুনে পুড়িয়ে দেওয়া মানে কি, একটা অরণ্য বা একটা বনের মধ্যে তুমি যখন আগুন লাগিয়ে দাও, তখন সেখানে কিন্তু তুমি বিচার করো না যে কে আছে না আছে, কোন প্রাণী আছে না আছে। সো দেখা যাচ্ছে যে যেহেতু এই অরণ্যটাকে আগুনে পুড়িয়ে দেওয়ার একটা ঘটনা আছে, সো সেখানে নির্বিচারে কিন্তু অরণ্যের যত প্রাণী ছিল সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। সো এই কবিতাটার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্বিচারে আমাদের গ্রামে, বাজারে, হাটে, শহরে আগুন লাগিয়ে দিয়েছে, সেই ঘটনাটারই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। স্বাধীনতা তোমার জন্য থুত্থুরে এক বুড়ো, থুত্থুরে বানানটা আমরা একটু লক্ষ্য করব, খুবই বয়স্ক, যে থুত্থুর করে কাঁপে, মানে ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এরকম একটা লোক। থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল।
আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো যে স্বাধীনতার জন্য কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের একটা অপেক্ষা ছিল। যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে মানুষটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একজন বৃদ্ধ লোক, যে বৃদ্ধ লোক তার জীবনের হয়তো বা অন্তিম পর্যায়ে চলে আসছে, শেষ পর্যায়ে। দেখো, যখনই বলা হচ্ছে থুত্থুরে এক বুড়ো, তার মানে ওনার বয়সটা যৌবনের বয়স না, উনি শেষ প্রান্তে চলে আসছে। এবং জীবনের শেষ প্রান্তে এসে উনি একটা এক্সপেকটেশনস রাখছেন, উনি একটা আশা রাখছেন যে উনি মৃত্যুর আগে কি দেখে যাবেন, স্বাধীনতা দেখে যাবেন। এবং দেখো, উদাস দাওয়ায় বসে আছেন। উদাস মানে কি, অন্যমনস্ক। দাওয়া মানে হচ্ছে আমরা যেটাকে বলি দরজা বা বাড়ির সামনে যে আঙিনাটা থাকে, বসবার যে জায়গাটা থাকে সেটা। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। অপরাহ্ন মানে আমরা বুঝি যে বিকেল সন্ধ্যার এই টাইমটাকে, এবং অপরাহ্নের বানানটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। সো এই যে দেখো, দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল, অর্থাৎ এই যে বৃদ্ধ ব্যক্তি, সে বৃদ্ধ ব্যক্তির যে জীবনের অন্তিম পর্যায়ে এসেও তিনি যে একটা স্বাধীনতার স্বপ্ন দেখছেন, সেই দিকটাকে এখানে কি করা হচ্ছে, আলোকপাত করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে তিনি বেশ উদাসীভাবে, দুর্বল আলোর ঝিলিক মানে কি, যে বিকালবেলা সন্ধ্যাবেলার আলোটা কমে যায়, এবং একই রকমভাবে এই ব্যক্তির যে জীবনের আয়ু সেটাও কিন্তু অনেকটা কমে আসছে। সো তার জীবনে আগের মতো, সেই যৌবনের মতো উনি প্রদীপ্ত নাই, শক্তিশালী নাই, সে অনুপ্রেরণা, সে সাহস, সেই তেজ উনার নাই। কিন্তু স্টিল তা সত্ত্বেও উনি হচ্ছে স্বাধীনতার জন্য খুব আকুল নয়নে বা হচ্ছে খুব এক্সপেকটেশনসের সাথে, খুব আগ্রহের সাথে উনি কি করতেছেন, অপেক্ষা করতেছেন। সো এই যে এতগুলো মানুষ অপেক্ষা করছে, বা একটা শিশু তার পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে, এই ঘটনাগুলোকে লেখক আমাদেরকে জানাতে চাচ্ছেন যে এত কিছুর পরেও কি স্বাধীনতা আসবে না, এটা কি সম্ভব? ওকে, এরপর আমরা দেখি স্বাধীনতার জন্য আর কে কি করছে। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তার মানে স্বাধীনতার জন্য কে দাঁড়িয়ে আছে, মোল্লাবাড়ির একজন বিধবা। বিধবা দাঁড়িয়ে আছে মানে কি, যে দেখো তার যেই স্বামী, তার স্বামী নাই, মারা গেছে। এখন খুব স্বাভাবিকভাবেই স্বামী বিভিন্নভাবেই মারা যাইতে পারে, বাট এই কবিতার প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এটা ধারণা করতে পারি যে হয়তোবা তার স্বামী মুক্তিযুদ্ধে গিয়ে মারা গেছে, অথবা মিলিটারিদের আক্রমণের শিকার হয়ে মারা গেছে। সো এক বিধবা দাঁড়িয়ে আছে, অর্থাৎ যার স্বামী মৃত, অর্থাৎ তিনি স্বামীকে হারিয়েছেন। কিসের জন্য হারিয়েছেন, স্বাধীনতার জন্য, দেশকে স্বাধীন করার জন্য তিনি তার স্বামীকে কি করেছেন, বিসর্জন দিয়েছেন, বা তার স্বামী নিজেকে আত্মবিসর্জন দিয়েছে। সো এটা কিন্তু একটা বিরাট বড় একটা স্যাক্রিফাইস। সো এই স্যাক্রিফাইসগুলো, এই বিসর্জনগুলোর কারণ হচ্ছে স্বাধীনতা পাওয়া। তো মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে। খুঁটি বলতে আমরা বুঝি যে যেই জায়গাটা আমাদের একটা ভবনকে বা একটা বাড়িকে দাঁড় করিয়ে রাখে। সো নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের, দগ্ধ মানে হচ্ছে পোড়া। সো পোড়া ঘর কেন, কারণ ওদের ঘরে, ওদের বাড়িতে মিলিটারিরা আগুন দিয়েছে, এজন্য ওদের ঘরটা পুড়ে গিয়েছে। ওকে, স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী, শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তার মানে এখানে শুধু যে একজন নারীর কথা বলা হচ্ছে, যে নারী তার স্বামীকে হারিয়েছে, এমনটা কিন্তু নয়, বা একটা শিশুর কথাই যে বলা হচ্ছে তা কিন্তু নয়। তিনি কিন্তু আরও বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখাচ্ছেন। যেমন আমরা একটা অনাথ কিশোরীর কথা জানতে পারছি। অনাথ মানে কি, যার পিতামাতা নাই, ওই বাচ্চাটার মতো। একটু আগে যেরকম একটা বাচ্চাকে দেখছি যে ওর পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিছে, এরকম একটা কিশোরীকে দেখতে পাচ্ছি যে অনাথ, পিতৃমাতৃহীন, পিতামাতাহীন। সে অনাথ কিশোরী শূন্য থালা হাতে, অর্থাৎ খাদ্যের অভাব বা তার যে সবকিছু হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। হাড্ডিসার মানে কি, হাড্ডি দেখা যাচ্ছে, কঙ্কাল দেখা যাচ্ছে, মানে অপুষ্টিহীনতায় ভোগা যে মানুষগুলো, তাদের যেই প্রতীক, সেই প্রতীকটা আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছে। যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। কিসের আশায়, স্বাধীনতার আশায়, যে দেশ স্বাধীন হবে, দেশে একটা উন্নতি হবে, দেশে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, আবার নতুন করে ফুলে ফসলে ভরে যাবে। এখন যেই দেশ, মানে তৎকালীন যে দেশের কথা বলা হচ্ছে, ওইটা তো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওকে, এরপর তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই কবিতাটার মধ্যে তিনি অনেকগুলো ব্যক্তির কথা বলছেন, যে ব্যক্তিগুলো সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তি। কেউ হচ্ছে বিধবা, তার স্বামীকে হারাইছে যুদ্ধে। কেউ হচ্ছে একটা ছোট্ট শিশু যে এখনো হাঁটতে পারে না, হামাগুড়ি দেয়,
ওই শিশুর কথা বলা হয়েছে, একটা কিশোরীর কথা বলা হচ্ছে যে অনাথ, একজন কৃষকের কথা বলা হচ্ছে, একজন রিক্সাওয়ালার কথা বলা হচ্ছে, একজন মাঝির কথা বলা হচ্ছে। এরকম বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সকলের সম্মিলিত বিসর্জনের মধ্য দিয়ে যে স্বাধীনতাটা এসেছে সেটাই আসলে আমাদেরকে এখানে কবি দেখানোর চেষ্টা করছেন। সো এখান থেকে এমসিকিউর জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে যে সগির আলী কে। সো সগির আলী হচ্ছে একজন কৃষক যে যার যার স্থান বা যিনি কোথাকার কৃষক, তিনি হচ্ছেন শাহবাজপুরের কৃষক। আচ্ছা, এরপরে কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা। সো খেয়াল করো, কেষ্ট দাস জেলেপাড়ার সাহসী লোকটা। জেলে সাধারণত ইসলাম ধর্ম হিন্দু ধর্মের উভয় ধর্মের মানুষই জেলে হয়, বাট বিশেষ করে আমরা যদি একটু জোর দিয়ে বলতে চাই যে জেলে পাড়ার সাথে একটু হিন্দু ধর্মাবলম্বীদের একটু কিছুটা বেশি আমরা আসলে সম্পর্ক দেখতে পাই। তো এই জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি যে যিনি জেলে তার নামটা কেষ্ট দাস। আচ্ছা, সো উনি দেখো জেলে পাড়ায় তো অনেক জেলেই আছে, কিন্তু উনি সবচেয়ে সাহসী। ঠিক আছে, তার মানে দেখো যে একটা যুদ্ধে কারা যায়, যে ভীত, যে হচ্ছে ভয় পায়, সে কিন্তু কখনো যুদ্ধে যায় না। যুদ্ধে কারা যায়? যারা সাহসী। তার মানে জেলে পাড়ার জেলেদের মধ্যে যে সবচেয়ে সাহসী সেই হচ্ছে স্বাধীনতার জন্য যুদ্ধে গেছে, স্বাধীনতা আনার জন্য। ঠিক আছে, সেই হচ্ছে নিজেকে বিসর্জন দিছে। এরপর মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি। সো তোমাদেরকে অনেক সময় এমসিকিউতে প্রশ্ন করা হয় যে মতলব মিয়া কে ছিলেন। সো তোমাকে বলতে হবে যে মতলব মিয়া হচ্ছে মেঘনা নদীর দক্ষ মাঝি। অনেক সময় নামগুলো আমাদের কনফিউশন সৃষ্টি করে। সো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে মতে হচ্ছে মতলব মিয়া, আবার মতে হচ্ছে কি মাঝি। সো মাঝি হচ্ছে মতলব মিয়া, আমি এভাবে মনে রাখতাম, তোমরা এভাবে চাইলে মনে রাখতে পারো। তারপর দেখো যে রিক্সাওয়ালা, রতে রিক্সাওয়ালা বা রতে রিক্সা, রতে হচ্ছে রুস্তম শেখ। সো দুইটা এভাবে মনে রাখতে পারো যে রিক্সাওয়ালাটার নাম কি ছিল বা মাঝিটার নাম কি ছিল, রুস্তম শেখ। সো প্রথম বর্ণটা দিয়ে আমি এভাবে একটু মনে রাখার চেষ্টা করতাম, তোমরা তোমাদের সুবিধা মতো ভাবে মনে রাখতে পারো বা এই ট্রিক্সটাও ফলো করতে পারো। কারণ এমসিকিউতে এবং জ্ঞানমূলকে প্রশ্ন করে যে কার ফুসফুস এখন পোকার দখলে। সো তোমাকে তো বলতে হবে যে রিক্সাওয়ালাটার ফুসফুস। সো রিক্সাওয়ালাটার নাম কি ছিল? রুস্তম শেখ, যিনি ঢাকার রিক্সাওয়ালা। এবং তার ফুসফুস পোকার দখলে মানে কি? যে তার মৃত্যু ঘটেছে, এই কারণে তার ফুসফুসটা, তার মৃত্যু শুধু ঘটেছে তা না, তিনি মৃত্যুবরণ করে এমন যে তাকে প্রপারলি যে দাফন করা, সেই দাফনের প্রসেসিংটাও হয়তো বা হয় নাই, যেখানে গুলি খাইছে সেখানেই হয়তো উনি পড়ে আছে। এই জন্য তার ফুসফুস, তার হৃদয়, এগুলো এখন পোকার দখলে, পোকা তাকে খুবলে খুবলে খাচ্ছে। ঠিক আছে, সো এই জায়গাটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, মানে হচ্ছে যে ঝড়ের মধ্যে, প্রচণ্ড ঝড়ের মধ্যে নিজেকে ইন্সপায়ার করার জন্য, নিজেকে চালিত রাখার জন্য, যে নিজে যাতে ভয় না পায়, এই জন্য তারা বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নিজেদেরকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করত। ওকে, এরপরে কি বলা হচ্ছে দেখো, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। তার মানে যেহেতু উনি এই পুরো কবিতাটা ডেডিকেট করছেন স্বাধীনতাকে, তাই উনি কি বলছেন যে স্বাধীনতা তোমার জন্য সবাই অধীর প্রতীক্ষা করছে। অধীর প্রতীক্ষা মানে হচ্ছে যে খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা, খুব আশা ভরসা নিয়ে অপেক্ষা করা, সেটাকে আমরা বলি প্রতীক্ষা। ওকে, সো রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো, রাইফেল কাঁধে আমরা জানি যে এক ধরনের অস্ত্র। সো এটা নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ। সাধারণত আমরা যদি মুক্তিযোদ্ধাদের চিত্র দেখি, সাধারণত কিন্তু তরুণ বয়সের যারা, যুবক যারা, তারাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। খুব বয়স্ক মানুষের পক্ষে কিন্তু যুদ্ধ করা সম্ভব না, আবার শিশুদের পক্ষেও কিন্তু কাজটা খুব টাফ। সো এই জন্য তরুণ বয়সের ব্যক্তিরাই মূলত আমাদের মুক্তিযোদ্ধা ছিল। সেখানে সেই তেজি তরুণের কথা বলা হচ্ছে যে কিনা আমাদের একজন মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধা কি করতেছে, এই মুক্তিযোদ্ধা কিসের প্রতীক আমাদের কাছে, বা কিসের প্রতিচ্ছবি, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন বা যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের বিষয় সময় এক শ্রেণীর মানুষ থাকে যারা হচ্ছে প্রতিবাদ করে। সো এই তেজি তরুণ হচ্ছে আমাদের এই প্রতিবাদী বা বিদ্রোহী চরিত্রের প্রতীক। প্রতিবাদী বিদ্রোহী যেই শ্রেণী, তাদের হচ্ছে প্রতীক। কেন? কারণ তার পদভারে, পদ মানে হচ্ছে পা, সো তার পায়ের ভারে বা তার পায়ের আঘাতে,
তার পদচারণায় সে এগিয়ে যাচ্ছে এবং একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপু আমরা তো স্বাধীন হইলাম, একটা দেশ বা একটা রাষ্ট্র পাইলাম, তো এটার সাথে নতুন পৃথিবীর সম্পর্ক কোথায়? এখানে তোমাকে একটু বুঝতে হবে যে যেটা আমাদের কাছে একটা দেশ পাওয়া, বাংলাদেশ পাওয়া বা স্বাধীনতা পাওয়া, মানচিত্রে দেখতে গেলে জাস্ট মানচিত্রে পৃথিবীর যে মানচিত্র আছে সেই পৃথিবীর মানচিত্রতে একটা দেশ অ্যাড হওয়া, একটা রাষ্ট্র অ্যাড হওয়া, এটা খুব বড় কিছু না তাদের জন্য। কিন্তু আমরা যারা এখানকার মানুষ, আমাদের জন্য কিন্তু এটা অনেক পরম আকাঙ্ক্ষিত বিষয়। আমাদের 200 বছরের শাসন, আমাদের বিভিন্ন ধরনের বিদ্রোহ, বিভিন্ন ধরনের, আমরা নীল বিদ্রোহ বলি, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, এরকম বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন আন্দোলনের পরে কিন্তু আসলে আমরা এই 71-এর স্বাধীনতাটা পেয়েছি। সো আমাদের কাছে এটা শুধুমাত্র একটা রাষ্ট্র পাওয়া না, বরং পূর্ব বাংলার মানুষের কাছে এটা শুধু একটা নতুন রাষ্ট্র না, তাদের কাছে এটা একটা নতুন জগৎ, নতুন দুনিয়া, নতুন পৃথিবী। এজন্যই বলা হচ্ছে যে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। অর্থাৎ তুমি আসবা, তুমি আসলে আমার দেশ স্বাধীন হবে, আমার দেশ স্বাধীন হওয়া মানে আমার জগৎ স্বাধীন হওয়া, আমার দুনিয়া স্বাধীন হওয়া, দ্যাটস ইট। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তার মানে দেখো আমাদের কবি শামসুর রাহমান এতটাই কনফিডেন্ট, এতটাই উনি দৃঢ় প্রত্যয়ী যে তিনি 71-এর মুক্তিযুদ্ধের শুরুর দিকে এই কবিতাটা লিখেছেন। সো শুরুর দিকে মুক্তিযুদ্ধ মাত্র যখন শুরু হয়েছে, মার্চ এপ্রিল মে এই টাইম পিরিয়ডটায়, তিনি তখনই নিশ্চিত যে যেই স্বাধীনতার জন্য এত কিছু হয়ে যাচ্ছে, যেই স্বাধীনতার জন্য এরকম গণহত্যা হচ্ছে, 25শে মার্চের কালো রাতের অপারেশন সার্চলাইট থেকে শুরু করে যেই স্বাধীনতার জন্য আমরা এত কিছু পাচ্ছি বা এত কিছু বিসর্জন দিচ্ছি, সেই স্বাধীনতাকে আসতেই হবে, এটা উনি অনেক আগেই অনুধাবন করতে পেরেছেন। তো কি বলছে দেখো, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার, যে কিসের ঘোষণা? নতুন রাষ্ট্র আসার, নতুন দেশ আসার যে ঘোষণা, এই ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে, নিশান মানে হচ্ছে পতাকা, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, দামামা মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, রণবাদ্য যেটাকে আমরা বলি, দিক বিদিক, দিক বিদিক মানে হচ্ছে সকল দিক থেকে আসা, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তাহলে একটু খেয়াল করো যে এই যে শেষের লাইনটা, সেই শেষের লাইনটায় শেষে একটা রস্য ই যে যুক্ত করলো, এই যে ই প্রত্যয়টা, এই ই প্রত্যয়টা আমাদেরকে কি বুঝাচ্ছে? এই ই প্রত্যয়টা আমাদেরকে অনেক জোর দিচ্ছে এখানে যে তোমার না এসে কোনো উপায় নাই, তোমাকে আসতেই হবে, তোমার জন্য এত কিছু হয়েছে, তুমি কেন আসবে না, তোমাকে মাস্ট আসতে হবে। সো এই ই প্রত্যয়টা এখানে একটা জোর প্রয়োগ করতেছে, এই জোর প্রয়োগের জায়গাটা আমাদেরকে একটু ধরতে হবে, যেখানে তিনি বুঝাতে চাচ্ছেন যেই স্বাধীনতার জন্য এত আত্মত্যাগ, এতগুলো মানুষ বিধবা হচ্ছে, নারীরা তাদের সম্ভ্রম হারাচ্ছে, শিশুরা তাদের পিতামাতাকে হারাচ্ছে, কৃষক থেকে শুরু করে মাঝি, রুস্তম শেখের মতো রিকশাওয়ালা, তারা এত সংগ্রাম করছে, তারা এত আত্মবিসর্জন দিচ্ছে, এত নির্যাতন সহ্য করছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্বাধীনতা না আসে তাহলে তো হয় না। সো স্বাধীনতা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, নতুন পতাকা উড়িয়ে স্বাধীনতাকে কি করতে হবে? আমাদের কাছে ধরা দিতে হবে, অর্থাৎ আসতে হবে। সো এই হচ্ছে আমাদের পুরো কবিতাটা। কবিতাটা বুঝছো কিনা, কবিতাটার থিম আমাকে একটু ঝটপট জানায় দাও তো। যারা ওয়েবসাইটে ক্লাস করতেছো তারা টিচার্স ইনবক্সে জানাও, যারা যারা হচ্ছে ফেসবুক লাইভে যুক্ত আছে আমাদের সাথে তারা হচ্ছে লাইভে একটু জানিয়ে দাও কমেন্টে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝছো যেহেতু, সো আমরা একটু দেখি যে এখানে যে শব্দার্থগুলো আছে যেগুলো আমাদের জন্য প্রয়োজন, মূল বই প্লাস অতিরিক্ত। সো মূল বইয়ের মধ্যে আমাদের খান্ডব দাহনটাকে এক্সপ্লেইন করা আছে, যে খান্ডব হচ্ছে মূলত মহাভারতের একটা বিখ্যাত অরণ্য, যেটা আমি অলরেডি টপিকটা পড়াতে গিয়ে তোমাদের সাথে বলছি যে এই অরণ্যটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে ওখানের যে প্রাণীরা ছিল তারা নির্বিচারে হচ্ছে ধ্বংস হয়ে যায় বা মারা যায়। সো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী বলে একজন ব্যক্তিকে আমরা পাই, যার স্বামীকে হারিয়ে সে বিধবা হয়েছে। সো হিন্দু ধর্ম মতে বিধবা নারীদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা তাদের যে সিঁথিতে যে সিঁদুরটা থাকে লাল রঙের সেটা মুছে ফেলতে হয়, শাখা পলা মানে পড়তে পারে না। সো এটা দিয়ে তার যেই সিঁদুরবিহীন হওয়া বা বিধবা হওয়া অর্থাৎ স্বামী হারানো, তার যেই
বিসর্জন মানে যেই তার যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসের একটা কিন্তু আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি। যত্রতত্র মানে যেখানে সেখানে এরকম বেশ কিছু শব্দার্থ যেগুলো তোমাদের কনফিউশন লাগার সুযোগ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর অতিরিক্ত আরও কিছু শব্দার্থ তোমাদের জন্য রাখা হয়েছে, যেমন বাস্তুভিটা। আমি ক্লাসের শুরুতেই বলতেছিলাম যে তোমরা কি বাস্তুভিটা শব্দটার অর্থ জানো কিনা। সো বাস্তুভিটা হচ্ছে বংশানুক্রমে অধ্যুষিত আবাস, অর্থাৎ বংশানুক্রমে যেখানে তারা থাকে সেটাকে আমরা বলি বাস্তুভিটা। ভগ্নস্তূপ হচ্ছে স্তূপাকারের ধ্বংসাবশেষ। থুত্থুরে মানে হচ্ছে বার্ধক্যজনিত যে কম্পন, এই কম্পনের পড়া যে ব্যক্তি তাদেরকে আমরা বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে অপরাহ্ন মানে বিকেলবেলা। দামামা হচ্ছে এক ধরনের রণবাদ্য। দিক বিদিক হচ্ছে সকল দিক। হাড্ডিসার হচ্ছে কঙ্কাল সার। এই হচ্ছে আমাদের অতিরিক্ত শব্দার্থগুলো। সো আমরা এখন এই ক্লাসটা যে আমরা করলাম, এই কবিতাটা যে আমরা পড়লাম, সো আমরা কবিতাটা কতটুকু বুঝছি সেটার জন্য আমরা বিগত একটা বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের 22-এ আসা একটা প্রশ্ন উদ্দীপক সহ এই কুইজটার একটু আমরা উত্তর দিব। তোমরা যারা যারা হচ্ছে ওয়েবসাইটে জয়েন করছো তাদের কাছে একটা পোল হিসেবে যাবে, তো তোমরা পোলটায় অ্যান্সার দিবা। আর যারা যারা হচ্ছে ফেসবুকে ফ্রি লাইভ ক্লাসটা করছো তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো ABCD কোনটা আসলে অ্যান্সার। তো তার আগে আমি একটু উদ্দীপকটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। যখন হানাদার বধ সঙ্গীতে ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত স্বদেশের তরুণ হাতে নিত্য বেজেছে অবিরাম মেশিন গান, মর্টার, গ্রেনেড। তার মানে এমন একজন তরুণের কথা বলছে যার হাতে কন্টিনিউয়াসলি মেশিন গান, মর্টার, গ্রেনেড এগুলো ফুটছে, অর্থাৎ সে যুদ্ধ করছে। সো আমরা একটু অ্যান্সারটা জানিয়ে দেই। দামামা মানে হচ্ছে ঢাকের মতো একটা বিশেষ রণবাদ্য, যুদ্ধের বাদ্য, যুদ্ধের বাজনা। বিয়ে শাদী হইলে যেরকম বিভিন্ন ধরনের বাদ্য বাজায়, ওরকম যুদ্ধের সময় যে বাদ্য বাজায়, রণ মানে হচ্ছে যুদ্ধ, সো যুদ্ধের যে বাদ্য সেটাকে আমরা বলতেছি হচ্ছে দামামা, যেটা অনেকটা ঢাকের মতো। ওকে, সো তোমরা হচ্ছে মোটামুটি অ্যান্সার দেওয়া শুরু করছো। কে হতে পারে উদ্দীপকের যে তরুণ, সে তরুণটা কে হতে পারে? ওকে, সো যারা যারা হচ্ছে ঠিক উত্তর দিচ্ছ, ওয়েবসাইটে ক্লাস করতেছো, তারা কিন্তু অলরেডি লিডার বোর্ডে তোমাদের নামটা দেখতে পাচ্ছ। রূপ, কাঙ্ক্ষিতা, সায়ান, ফারদিন, রাইসা, তালহা, রুসাফি, সৌম্য, শিরোপা, আরিদ্রা। হ্যাঁ, এই হচ্ছে প্রথম 10 জন যারা হচ্ছে একদম ফার্স্টে অ্যান্সার দিছো এবং ঠিক উত্তর দিছো। পাশাপাশি যারা হচ্ছে কমেন্ট বক্সে, টিচার্স ইনবক্সে অ্যান্সার দিচ্ছ এবং পোলেই ঠিক উত্তর দিছো, সবাইকে একই সাথে অভিনন্দন। আসো আমরা একটু অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা কি বলা হয়েছে যে তরুণ কার প্রতিরূপ। এখন এখানে যে ব্যক্তিদের কথা বলা আছে, দেখো, মোল্লাবাড়ির বিধবা, হরিদাসী, হাড্ডিসার অনাথ কিশোরী, ওরা কিন্তু ডিরেক্টলি যুদ্ধটা করে নাই, ওরা সবাই পরিস্থিতির শিকার। যুদ্ধকালীন যে পরিস্থিতি, সে পরিস্থিতির শিকার। কিন্তু এখানে যে তরুণের কথা বলা হচ্ছে, সেই তরুণ কি করতেছে দেখো, নিত্য মানে প্রতিদিন ও মেশিন গান, মর্টার নিয়ে, গ্রেনেড নিয়ে যুদ্ধে রত। তাহলে একমাত্র মতলব মিয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। আর বাকি 3 জন কিন্তু পরিস্থিতির শিকার, কিন্তু মতলব মিয়া কিন্তু পরিস্থিতির শিকার না, মতলব মিয়া নিজে স্যাক্রিফাইসটা করছে। সো এর সাথে তরুণটার মিল দেখানো যায়। সো অ্যান্সার হচ্ছে ডি। যারা যারা উত্তর ঠিক করছো সবাইকে অভিনন্দন। আমরা এর পরের এই উদ্দীপকের উপর নির্ভর করে পরবর্তী যে কুইজটা আছে, চলো সেটা দিয়ে ফেলি। উদ্দীপকের চেতনা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাথে যে দিক থেকে মিল রয়েছে। ভগ্নস্তূপ মানে হচ্ছে আমরা যেটাকে বলি স্তূপাকারের যে ধ্বংসাবশেষ, সেটা। আচ্ছা, রহমানের জায়গায় রহমান দিলে কবিদের নাম তুমি কেন ভুল করবে বাবা? তোমার নাম যদি কেউ ভুল করে তোমার কেমন লাগবে বলো তো? সো নাম ভুল করা যাবে না। ওকে, সরে দাঁড়াচ্ছি, তোমরা প্রশ্ন দেখো।
ওকে, সো আমরা হচ্ছে যথেষ্ট সময় পেয়েছি আসলে এটা উত্তর করার জন্য। তোমরা সবাই জানাচ্ছ অ্যান্সারটা, যার যেটা মনে হচ্ছে। কেউ বলছো বি, কেউ বলছো ডি, কেউ বলছো এ, সিও বলে ফেলছো। সো কোনোটাই বাকি রাখো নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা একটু দেখি রাইট আনসার কোনটা। ফার্স্ট হচ্ছে আমরা একটু ওয়েবসাইটে দেখি। সাদিক, তারপর হচ্ছে লাবিব, আফরা, মারুফ, মুনিয়া, মাশরাফুল, ইশরাক, ফাতিমা, মিম, রাই, এই হচ্ছে প্রথম 10 জন যারা ঠিক উত্তর দিছো। পাশাপাশি অন্য অনেকেই ঠিক উত্তর দিছো, বাট ফার্স্ট 10 জনের নামটা আমি একটু বললাম। ওকে, আচ্ছা, সো এটার অ্যান্সারটা আসলে কি? দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের চেতনা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার কবিতার কোন দিকটার সাথে মিল আছে। প্রথম যে অপশন, পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ, আমাদের মূল কবিতায় পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞের কথা আছে, ট্রু। এখানে ওইভাবে কিন্তু পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড বা ধ্বংসযজ্ঞের কথা নাই, সো এটা বাদ। নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ, এখানে নারকীয় হত্যাকাণ্ডের কথা কোথাও বলা হয়েছে? হয় নাই, তাহলে এটাও বাদ। কবিতায় বলা হয়েছে, এখানে বলা হয়নি। সংগ্রামী বাঙালির অপরিসীম আত্মত্যাগ, এখানে কোথাও কি কোনো এক্সাম্পল দিয়ে দেখাইছে যে অমুক ব্যক্তি অমুক জিনিস করছে, অমুক ব্যক্তি তমুক জিনিস ত্যাগ করছে, কবিতার মতো? বলে নাই, সেটাও বাদ। অপশন বাকি থাকে ডি, স্বাধীনতার জন্য বাঙালির প্রতিরোধ ও আত্মত্যাগ। এই যে দেখো, প্রতিরোধ মানে কি? যে কোনো একটা কিছুকে তুমি আটকে দেওয়া, থামিয়ে দেওয়া। আমরা বলি না যে প্রতিরোধ করা মানে কি? বাধা দেওয়া। সো এই তরুণ কি করছে দেখো, বাধা দিচ্ছে না। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। যারা যারা ঠিক উত্তর দিছো অভিনন্দন, যারা যারা ঠিক উত্তর দাও নাই আশা করি এখন বুঝতে পারছো যে কেন অ্যান্সার ডি, কেন এ বি সি হলো না। ওকে, ঠিক আছে, অভিনন্দন। আসো আমরা এর পরের যে কুইজটা সেটা একটু দিয়ে ফেলি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? আমরা একটা লাইন পাই, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। এখানে রাইফেল খই ফোটানো মানে কি? আচ্ছা, সো রিকয়েললেস রাইফেল এক ধরনের রাইফেল অস্ত্র, মেশিন গান এক ধরনের অস্ত্র। এরা যত্রতত্র যেখানে সেখানে খই ফোটালো। এই খই মানে কি? পপকর্ন যেটা আমরা খাই সেটা, নাকি কি? 4টা অপশন দেওয়া আছে, কোনটা অ্যাকুরেট মনে হয় সেটা একটু জানায় দাও। এটা ভুল করা উচিত না তোমাদের। তোমরা তো ছোট না, তোমরা বড় না, এইগুলো তো বোঝা উচিত যেখানে খই ফোটানো বলতে কি বুঝাইছে। যারা যারা ভুল করতেছো ফেসবুক পেজে, যারা কমেন্ট করতেছো ভুল 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 কমেন্ট, একটু এখনো সময় দিচ্ছি, এখনো ঠিক করে চিন্তা করো যে এখানে কি হতে পারে। দেখো, হতে পারে সবই, কিন্তু বেস্ট কোনটা সেটা তো তোমাকে চুজ করতে হবে। এমসিকিউর মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাকে অনেকগুলো চয়েস দেওয়া হবে, এর মধ্যে যেটা বেস্ট সেটা তুমি উঠায় আনবা। সো বেস্টটাকে উঠানোর চেষ্টা করো, বেটার গুড আইনো না। ওকে, সাইয়েদ, শাফিন, লিওন, কাঙ্ক্ষিতা, রাইসা, ফিহা, রিদিকা, সিয়াম, তালহা, আরাফাত, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিডার বোর্ডের প্রথম 10 জন। অভিনন্দন আরও যারা যারা পারছো সবাইকে। এবং যারা যারা কমেন্টে উত্তর দিচ্ছ তাদেরকে একটু বলি এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হচ্ছে প্রচণ্ড গুলি বর্ষণ। প্রচণ্ড গুলি বর্ষণ, অ্যান্সার হচ্ছে সি। ওকে, যারা যারা ঠিকঠাক উত্তর দিছো কংগ্রেচুলেশনস, অভিনন্দন। কবিতাটা বুঝতে পারতেছো, ধরতে পারতেছো, জেনে ভাল লাগলো। ঠিক আছে, সো আমরা তো এমসিকিউ দেখলাম, এখন আসো এখান থেকে কি ধরনের সিকিউ এসেছে বা কি ধরনের সিকিউ আসতে পারে সেটা একটা ধারণা নেই। দেখো, ঢাকা বোর্ড 23-এর একটা সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে। সো ক খ তো তোমাদের মোটামুটি ধারণা আছে। আমরা গ ঘ দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এর আগে একটু উদ্দীপকটা পড়ি। যারা ভালোবাসে তারা যুদ্ধে যায়। কারা যারা ভালোবাসে তারা যুদ্ধে যায়? লাইনটা একটু কেমন না? যারা ভালোবাসে তারা যুদ্ধে যায়। দেখো, যারা দেশমাতৃকাকে ভালোবাসে তারাই কিন্তু যুদ্ধে যায়। যারা দেশমাতৃকাকে ভালোবাসে না, দেশের কিছুতে কিছু আসে যায় না, তারা তো কখনো যুদ্ধে যাবে না।
সো এটাই বুঝাইছে। যারা যুদ্ধে যায় সকলে ফিরে আসে না, স্বাভাবিক, অনেকেই তো শহীদ হয়ে যায়, তারা কি ফেরত আসে না। এবং যারা মায়ের কাছে ফিরে আসে তাদের ঝুলিতে বর্ণমালার নূপুর, ঢেকিতে কিশোরী পা, ডুবে শাড়ি, ঘাসের ফড়িং। উদ্দীপকের প্রথম দুই চরণে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার প্রতিফলিত দিকটির সাদৃশ্য ব্যাখ্যা করো। তার মানে এই দুইটা লাইনে তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন দিকটা প্রতিফলিত হয়েছে। সো ব্যাখ্যার অ্যান্সার তো আসলে এখানে তোমার আমাকে লিখে দেওয়া সম্ভব না, বাট আমরা যেটা করি, আমরা যখন একটা প্রয়োগের অ্যান্সার করি, আমরা একদম প্রথম প্যারায় প্রথম লাইনে এক বাক্যে আমরা একটা জ্ঞানমূলক উত্তর দেওয়ার চেষ্টা করি যে কোন দিকটা সাদৃশ্য আছে বা কোন দিকটা প্রতিফলিত হয়েছে। এরকম এক বাক্যে বা এক শব্দে বা দুই শব্দে তিন শব্দে আমাকে একটু এটার অ্যান্সারটা তোমরা জানাও যে তোমাদের কি মনে হয় যে কবিতার প্রতিফলিত দিক কোনটা। আমি তো অবশ্যই জানাবো, বাট তোমাদের কি মনে হয় যে প্রতিফলিত দিকটা আসলে কোনটা? প্রথম যে দুইটা লাইন, সেই দুইটা লাইনে কবিতার কোন দিকটা প্রতিফলিত হচ্ছে? ওকে, বাহ, অনেকেই বলতেছো, অনেকেরটাই কিন্তু হচ্ছে। দেশকে ভালোবাসা, আত্মত্যাগ, বাঙালির আত্মত্যাগ। হ্যাঁ হিরাজ, ইনশাল্লাহ আমি তোমাদের বাংলা ক্লাস নিব। দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দেশপ্রেম। আচ্ছা, আরেকটু চিন্তা করো যে আমাদের যে মূল কবিতাটা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এখানে কি শুধু দেশপ্রেমের কথা বলা হয়েছে? হ্যাঁ, এখানে দেশপ্রেম আছে, বাট কবিতায় যখন তোমাকে প্রশ্ন করতেছে, যে কবিতা থেকে প্রশ্নটা করছে যে কবিতার কোন দিকটা প্রতিফলিত হয়েছে, তখন যদি তুমি দেশপ্রেম না বলে দেশপ্রেমের থেকে বেটার কোনো অপশন পাও, সেটা কেন বলবা না? কারণ কবিতায় দেশপ্রেমের কথা যতটা না বলা হয়েছে, দেশপ্রেমের কারণে মানুষ কি কি ত্যাগ করছে, কি কি স্যাক্রিফাইস করছে, কি কি ত্যাগ স্বীকার করছে, আত্মত্যাগ করছে, সেটা আরো বেশি গুরুত্ব পাইছে। সো এই জন্য আমরা এখানে দেশপ্রেমের থেকে বেটার যে অপশনটা নেওয়া উচিত, কারণ দেখো বলছে যে কবিতার প্রতিফলিত দিক। সো আমরা কবিতায় না আত্মত্যাগের জায়গাটা একটু বেশি দেখছি। হ্যাঁ, আত্মত্যাগ কেন করছে? কারণ দেশপ্রেম আছে, কিন্তু বেশি দেখছি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে আত্মত্যাগ। সো আমরা এখানে যে কথাটা বলতে পারি, আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রথম যে দুই চরণ, মানে প্রথম যে দুই লাইন, সেখানে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার প্রতিফলিত দিকটির সাদৃশ্য ব্যাখ্যা করো বলছে না। সো সাদৃশ্যের জায়গাটা কি? সাদৃশ্যের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামী মানুষের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগটি। আমি একটু লিখে দেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটু বেটার একটা অপশন চুজ করা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেকেরটাই হয়েছে, মাশাল্লাহ। ওকে, তারপরে ঘতে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় তেজি তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তার মানে আমরা এখানে দেখতেছি যে কিছু মুক্তিযুদ্ধে তরুণের কথা বলা হচ্ছে, সন্তানের কথা বলা হচ্ছে, যারা যুদ্ধ করে তাদের মায়ের কাছে ফেরত এসেছে। ঠিক একই রকম আমরা আমাদের যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটা আছে, সেই কবিতাটায় আমরা দেখতে পাই যে একজন তেজি তরুণ, যে কিনা রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, সে তার মায়ের কাছে যে ফেরত আসার যে ঘটনাটা, বা দেশকে মানে একটা নতুন দেশ নিয়ে ফেরত আসার যে বিষয়, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে চেতনার গত মিল রয়েছে। তার মানে আমরা এখানে কার সাথে রিলেট করব? উদ্দীপকের মায়ের কাছে ফিরে আসা সন্তানদের সাথে আমরা হচ্ছে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের সাথে আমরা সম্পর্কিত করার চেষ্টা করব। এই যে দেখাই আমি আবার একটু গিয়ে, এই যে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ,
এই জায়গাটায় আমরা কি করার চেষ্টা করব, সম্পৃক্ততা দেখানোর চেষ্টা করব। তো তোমরা যে কাজটা করবো, আমরা তো অ্যান্সারটা একটু ধরাই দিছি, তোমাদেরকে এক্সপ্লেইন করে দিছি। তো তোমরা এই সৃজনশীলটা কিন্তু নিজেরা বাসায় একটু কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এবং তোমাদের যে গ্রুপটা আছে উদ্ভাসের ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য, সেখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের এই হোমওয়ার্কটাকে সাবমিট করতে পারো, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের প্রথম অংশ, অর্থাৎ আমাদের যে কবিতাটা আছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাটা। তো আমরা এখন আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে, আমাদের ফ্রি ক্লাসের সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড ফ্রি ক্লাসটা, যেখানে আমরা আসলে সমাসের একটা প্রাথমিক আলোচনা বা প্রাথমিক ধারণা নিব, যে সমাস আসলে কি, সমাস কিভাবে পরীক্ষায় আসে, বা সমাস কিভাবে বুঝতে হয়, সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো তার আগে তোমরা আমাকে বলো যে কবিতাটা তোমরা ঠিকঠাক মতো বুঝছো কিনা, বা কবিতা থেকে এমসিকিউ আসলে, সিকিউ আসলে থিমটা ধরতে পারছো কিনা, সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, আর তোমাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই টপিকটা কিন্তু তোমরা আবার রেগুলার, যে তোমাদের যারা যারা ভর্তি হয়েছো বা ভর্তি হবা সামনে চিন্তা করছো, সো এই টপিকগুলো কিন্তু আমরা আবার আমাদের যে রেগুলার ক্লাস, সেখানেও আবার কিন্তু তোমাদেরকে আবারও রিপিট করবো, যেহেতু এটা ফ্রি ক্লাস। এখানে হচ্ছে আসলে আমরা তোমাদেরকে প্রথমবারের মতো পড়াচ্ছি আর কি। ওকে, আলহামদুলিল্লাহ, তোমরা বুঝছো জেনে ভালো লাগলো। সো আসো আমরা এখন আমাদের যেই সেকেন্ড পার্টটা আছে, অর্থাৎ সমাস, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ওকে, সো সমাস পড়ার আগে আমাদের যে পরিচ্ছেদটার নাম থাকে, বা আমাদেরকে যে জিনিসটা বুঝতে হয়, সেটা হচ্ছে, বলা হয় যে সমাস দিয়ে শব্দ গঠন। তাহলে শব্দ গঠন কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে, তারপরে হচ্ছে আমরা সমাসের দিকে যাব। সো শব্দ গঠন কি, দেখো বলা হচ্ছে যে শব্দ গঠন প্রক্রিয়া হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয়। ব্যাকরণের রূপতত্ত্ব অংশ কি, আমরা জানি যে আমাদের যে ব্যাকরণ, সে ব্যাকরণের আলোচ্য বিষয় আছে হচ্ছে 4টা। ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রথমত আমরা যেটা পাই সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপরে আমরা পাই হচ্ছে শব্দতত্ত্ব, যেটারই আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, বা ইংরেজিতে আমরা বলছি হচ্ছে মরফোলজি। তৃতীয়ত আমরা যেটা পাই সেটা হচ্ছে বাক্যতত্ত্ব, যেটার আরেকটা নাম হচ্ছে পদক্রম। এবং চতুর্থত আমরা যেটা পাই সেটা হচ্ছে অর্থতত্ত্ব। তো আমাদের বাংলা ব্যাকরণে যতগুলো টপিক এক্সিস্ট করে, তারা সবাই মোটা দাগে এই 4টা শাখার মধ্যে, এই 4টা সাব যেই সেকশন আছে সেটার মধ্যে হচ্ছে পড়ে। তো আমরা শব্দ গঠন প্রক্রিয়া যেটাকে বলছি, তো স্বাভাবিকভাবে এটা কোন অংশে আলোচিত হবে, শব্দ গঠন। মানে আমি শব্দ গঠন করব, শব্দ বানাবো, তাহলে এটা আলোচনা হবে হচ্ছে শব্দতত্ত্বে, যেটার আরেকটা নাম রূপতত্ত্ব, ইংরেজিতে যেটাকে আমরা বলতেছি মরফোলজি। আচ্ছা, এখন শব্দ গঠন প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় আমরা একটা শব্দ অথবা শব্দাংশের সঙ্গে অন্য একটা শব্দ বা শব্দাংশের মিলন ঘটাবো, অর্থাৎ সম্পর্কিত করব, এবং করে নতুন একটা শব্দ তৈরি করব। তার মানে শব্দ গঠন মানে হচ্ছে নতুন শব্দ তৈরি, দ্যাটস ইট। শব্দ গঠন, নতুন শব্দ তৈরি। এখন শব্দ গঠনের কিছু প্রক্রিয়া থাকে, যে আমরা তো মন চাইলেও আর একটা শব্দ গঠন করে দিলাম হবে না, কিছু রুলস থাকে, কিছু বিষয় থাকে। তো এই প্রধান যে শব্দ গঠন প্রক্রিয়াগুলো আমরা পাই বাংলা ব্যাকরণে, সেগুলো কি সেটা একটু দেখার চেষ্টা করব। প্রধানত আমরা উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এই 3 প্রক্রিয়ায় আমরা বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করে থাকি। এই 3 প্রক্রিয়ার বাইরেও অনেক সময় আমরা শব্দদ্বিত্ব এবং সন্ধির সাহায্যেও নতুন শব্দ তৈরি করে থাকি। সো আমরা একটু দেখি যে উপসর্গ, প্রত্যয় বা সমাসের মাধ্যমে আমরা আসলে কিভাবে শব্দ তৈরি করে থাকি। উপসর্গ, এটার ইংরেজি কি তোমরা একটু আমাকে জানাও তো। উপসর্গ কি তোমরা চিনো, যেটা শব্দের আগে বসে? সো এটার ইংরেজি কি? আমাকে একটু টিচার্স ইনবক্সে কমেন্টে একটু জানাও যে উপসর্গের ইংরেজি কি। তোমরা তো ইংরেজি দিয়ে বাংলাটা পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করো।
ওকে, গুড। তাহলে উপসর্গের যে ইংরেজি আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রেফিক্স। হ্যাঁ, তো প্রেফিক্স বা উপসর্গ যাই বলি না কেন, আমরা বলছি যে উপসর্গ হচ্ছে শব্দ গঠনের একটা প্রধান প্রক্রিয়া। উপসর্গের মাধ্যমে আসলে শব্দ গঠন কিভাবে হয়, আমরা যখন উপসর্গ পড়বো ডিটেলসে তখন তো উপসর্গ কি, কত প্রকার, উপসর্গের মাধ্যমে শব্দ গঠন দেখবো। বাট এখন একটু ছোট্ট করে দেখি। ছোট্ট করে কিভাবে দেখবো সেটা হচ্ছে, আমাদের একটা উপসর্গ আছে যেটার নাম হচ্ছে পড়া, আর একটা শব্দ আছে জয়। জয় মানে কি? জেতা। এখন উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা শব্দের আগে বসে। দেখো, জয় একটা শব্দ, এই জয় শব্দটার আগে বসে এরা নতুন একটা শব্দ তৈরি করে। দেখো, জয় একটা শব্দ ছিল, এখন এই জয় শব্দটার আগে যখন আমি পড়াকে যুক্ত করলাম তখন আমি একটা নতুন শব্দ পাইলাম, হচ্ছে পরাজয়। তার মানে যারা কোনো শব্দের পূর্বে বসে, আগে বসে নতুন শব্দ তৈরি করে তাদেরকে আমরা বলি উপসর্গ। সো আমরা যে মাত্র বললাম যে উপসর্গ একটা শব্দ গঠন প্রক্রিয়া, আমরা এটা তাহলে প্রমাণ করে দেখলাম যে আসলেই উপসর্গের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয় কিনা। সো আমরা দেখলাম যে হ্যাঁ, আমি জয় শব্দটার আগে একটা উপসর্গ বসে নতুন শব্দ তৈরি করতে পারছি। সো এটা আমাদের কি একটা শব্দ গঠন প্রক্রিয়া। এবং দেখো যে পরাজয় শব্দটা কিন্তু জয়ের একটা বিপরীত অর্থ দিচ্ছে আমাদেরকে, বিপরীত অর্থ দিচ্ছে। সো উপসর্গের মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি। এরকম আরও অনেক উপসর্গ নিয়ে কিন্তু তুমি শব্দ গঠন করে দেখতে পারো। যেমন ধরো আর, আর বলে একটা উপসর্গ আছে। এখন এই আর উপসর্গটা যদি তুমি চোখে শব্দটার আগে বসায় দাও, চোখে একটা শব্দ, এর আগে তুমি আর উপসর্গটা বসায় দিলা, তো তুমি একটা শব্দ পাইলা আর চোখে। আর চোখে মানে কি? বক্র বা বাঁকা চোখে তাকানো। আমরা বলি না যে আর চোখে আমার দিকে তাকায় আছে, মানে সোজাসুজি তাকায় নেই, চোখ বাঁকা করে তাকায় আছে। সো এটাকে বলে আর চোখে। তো দেখো, চোখে শব্দটার আগে একটা উপসর্গ বসে তুমি একটা নতুন শব্দ তৈরি করতে পারছো। তার মানে যেই সিদ্ধান্তটা আমরা দিছি যে শব্দ গঠন প্রক্রিয়ার প্রধান উপায়ের মধ্যে প্রথমটা হচ্ছে উপসর্গ, আমরা এটা প্রমাণ করলাম। আচ্ছা, এরপরে আমরা বলছি যে শব্দ গঠনের আরেকটা প্রক্রিয়া হচ্ছে প্রত্যয়। সো আসলে আমরা প্রত্যয়ের একটা এক্সাম্পল দেখি যে প্রত্যয়ের মাধ্যমে আসলেও নতুন শব্দ গঠন হয় কিনা। সো এবার তোমরা আমাকে যেটা বলবা সেটা হচ্ছে প্রত্যয়ের ইংরেজি কি? প্রত্যয় তো শব্দের পরে বসে, তাই না? উপসর্গ শব্দের আগে বসে আর প্রত্যয় শব্দের পরে বসে। এখন তাহলে প্রত্যয়ের ইংরেজি বলো। গুড, সাফিক্স। হ্যাঁ, আচ্ছা, সাফিক্স। প্রত্যয়ের ইংরেজি হচ্ছে সাফিক্স। আচ্ছা, তাহলে পরে বসে। সো আমরা প্রত্যয় দিয়ে শব্দ গঠন হয় কিনা দেখি। তো আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো হাত একটা শব্দ। সো এই হাত শব্দটার সাথে আমি একটা আ প্রত্যয় যুক্ত করলাম, দাঁড়াইলো হচ্ছে হাতা। তার মানে হাত মানে একটা জিনিস, হাতা মানে আরেকটা জিনিস। হাতা অনেক সময় জামার হাতা বোঝায়, তারপরে হচ্ছে চামচকেও বোঝায়। সো দেখো, নতুন শব্দ তৈরি হয়ে গেছে প্রত্যয়ের মাধ্যমে, তাহলে নতুন শব্দ তৈরি হয়। আবার দেখো, একটা শব্দ আছে পাগল। পাগলের সাথে আমি যদি আমও প্রত্যয় যুক্ত করি, পাগলামো বা পাগলামি, এগুলো কিন্তু হয়। সো প্রত্যয় মানে একটা শব্দের শেষে আমরা যদি প্রত্যয় যুক্ত করি তাহলে সেও নতুন একটা শব্দ তৈরি করার অ্যাবিলিটি বা ক্ষমতা রাখে। তার মানে একটু আগে আমরা যে সিদ্ধান্তটা দিছি এমনি এমনি দেই নেই, এটার যুক্তি আছে। ওকে, সো আমরা এর পরে যেটা বলছি সেটা হচ্ছে সমাস। সমাসের মাধ্যমে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। সো আমরা একটু দেখি সমাসের মাধ্যমে কিভাবে নতুন শব্দ তৈরি হয়। আচ্ছা, তো সমাসের মাধ্যমে নতুন শব্দ, আমরা একটা শব্দ জানি সেটা হচ্ছে সাহিত্য। যেমন আমরা শুরুতে যেই কবিতাটা পড়ছি এটা তো সাহিত্যের অন্তর্ভুক্ত না, বাংলা সাহিত্য। তোমাদের বাংলা বইয়ের নাম লেখা আছে দেখবা সাহিত্য পাঠ। সো সাহিত্য একটা শব্দ। আচ্ছা, আবার সভা একটা শব্দ, তাই না? আচ্ছা, সো সমাস বেসিক্যালি কি? সমাস হচ্ছে মিলন বা একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদ মানে কি? আমরা জানি যে শব্দগুলো যখন বাক্যের মধ্যে বসে তখন এদেরকে আমরা পদ বলি। তো সাহিত্য একটা শব্দ বা পদ, সভা একটা শব্দ বা পদ। এই দুইটা শব্দ বা পদকে, বা এর মাঝখানে আরও একটা শব্দ বা পদ আছে, এদেরকে যখন আমরা একটা পদে পরিণত করব এটাকে আমরা বলি সমাস, মানে মিলন বা একাধিক পদের এক পদীকরণ বা সংক্ষেপীকরণ। সো সাহিত্য সভা, এখানে আমরা মূলত যেই ব্যাসবাক্যটা পাই সেটা হচ্ছে সাহিত্য বিষয়ক সভা। এবং এখানে একটু খেয়াল করে দেখো যে একটা দুইটা তিনটা, হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা একটা শব্দে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে
সাহিত্য সভা। সো সাহিত্য বলে এক জিনিসকে বোঝায়, সভা বলে এক জিনিসকে বোঝায়। এই দুইটা শব্দ থেকে, দুইটা শব্দের মাধ্যমে আমরা আরেকটা নতুন শব্দ তৈরি করতেছি, সাহিত্য সভা। সো এই প্রক্রিয়াটা হচ্ছে সমাস, এবং তার মানে আমরা এটাও সিদ্ধান্তে আসতে পারি যে সমাসের মাধ্যমেও কি হয়, নতুন শব্দ তৈরি হয়। ওকে, এরপরে দেখো বলছে যে শব্দদ্বিত্ব এবং সন্ধির মাধ্যমেও নতুন শব্দ তৈরি হয়। তাহলে প্রধানগুলো দেখাইছি, অপ্রধানগুলো দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল না দেখাই তাহলে ওরা তো কান্নাকাটি করবে, রাত্রে যদি ভাতটাত না খায় ঝামেলা। সো আমরা আসলে ওদেরকে দিয়ে একটা এক্সাম্পল দেখাই। শব্দদ্বিত্ব মানে কি, যে একটা শব্দকে ডাবল করে দেওয়া, তাই না? আচ্ছা, সো দেখো আমরা প্রায়ই বলি যে প্রচন্ড ঠান্ডা পড়তেছে, তো আমি হচ্ছে জ্বর জ্বর বোধ করতেছি। জ্বর জ্বর মানে জ্বর শব্দটাকে আমি ডাবল করে দিলাম, জ্বর জ্বর মানে অ্যাকচুয়ালি আমার জ্বর না, বাট সামান্য জ্বর জ্বর ফিল হচ্ছে। সো এই যে দেখো, জ্বর একটা অর্থ দেয়, জ্বর জ্বর আরেকটা অর্থ দেয়, এবং এটা একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। তো তার মানে শব্দদ্বিত্বের মাধ্যমেও নতুন শব্দ তৈরি হয়। আবার সন্ধির মাধ্যমে আমরা হচ্ছে তৈরি করতে পারি, যেমন ধরো শুভ একটা শব্দ, ইচ্ছা একটা শব্দ, এই দুইটা শব্দকে আমরা এদের ধ্বনিগুলোর মিলন ঘটায় সন্ধির মাধ্যমে একটা নতুন শব্দ তৈরি করতে পারি, শুভেচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকু থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের বাংলায় শব্দ গঠন প্রক্রিয়া, বা বাংলায় সাধারণত প্রধানত তিনটা উপায়ে শব্দ গঠন হয়: উপসর্গ, প্রত্যয়, সমাস। আমরা এখানে উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, সমাসের মাধ্যমে শব্দ গঠন এক্সাম্পল দেখলাম, এবং বলছে যে এই তিনটা প্রধান প্রক্রিয়া বাদেও আরও দুইটা অপ্রধান ওয়ে আছে, যেমন হচ্ছে শব্দদ্বিত্ব, সন্ধি, এদের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। তো আমরা এটার এক্সাম্পল দেখলাম। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। সন্ধি আজকের ক্লাসের অন্তর্ভুক্ত না, সন্ধি আমরা পরে পড়বো। আজকে আমরা সমাস পড়তেছি, সমাস পড়ার আগে একটু টুকটাক আলোচনা করতেছি শব্দ গঠন নিয়ে। ওকে, ঠিক আছে। সো যদি বুঝে থাকো তাহলে আমরা আজকের ক্লাসে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমাসের কিছু প্রাথমিক জিনিসপত্র আমরা জানার চেষ্টা করব। সো আসো জানার চেষ্টা করি। সমাসের সাধারণ আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বের আরেকটা নাম আমরা কি বলছি? শব্দতত্ত্ব। সো কেন সমাস শব্দতত্ত্বে আলোচিত হয়? কারণ সমাস কি করে দেখো তো, সমাস হচ্ছে বলা হয়েছে, দেখো সমাস মানে সংক্ষেপণ মিলন, একাধিক পদের একপদীকরণ। তার মানে যার কাজ হচ্ছে শব্দ বা পদ নিয়ে, সে তো স্বাভাবিকভাবেই শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হবে। ধরো সন্ধি, সন্ধির কাজ কি? সন্ধির কাজ হচ্ছে একটা ধ্বনির সাথে, মানে একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ডকে মিলানো। সো ধ্বনির মিলন, যে ধ্বনির মিলন ঘটায় স্বাভাবিকভাবেই সে হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। আর সমাস যেহেতু শব্দ বা পদের মিলন ঘটায়, তাহলে সেটাকে আমরা কিসে আলোচনা করব? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করব। ওকে, সো সমাসের একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো বলা হচ্ছে অর্থ সম্বন্ধ রয়েছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে আমরা বলছি সমাস। তার মানে সমাস হচ্ছে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। তোমাদের নবম দশম শ্রেণীর যে বইটা, বোর্ড বইটা, সেখানে সমাসের যে প্রকারভেদ আছে আমরা সেই প্রকারভেদ অনুযায়ী আসলে আগাবো। ওখানে 4টা প্রকারভেদের কথা বলা হয়েছে। তো এই প্রকারভেদগুলো পড়ার আগে এই যে 4 প্রকার যে আমরা পড়বো, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, এই 4 প্রকার পড়ার আগে আমাদেরকে সমাসের কিছু পরিভাষা শিখতে হয়। পরিভাষা মানে হচ্ছে যে বিশেষ কোনো শাস্ত্রের জন্য বিশেষায়িত কোনো শব্দ যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পরিভাষা। সো সমাস বুঝতে গেলে আমাদেরকে 5টা জিনিস একটু বুঝতে হয়, 5টা শব্দ। সো 5টা শব্দ যদি আমরা না বুঝি তাহলে হচ্ছে আমরা সমাসের ভেতরে যে একটু ঝামেলায় পড়ব। তো সমাসের এই পরিভাষা, বা আমরা যদি বলি সমাসের উপাদান, এই 5টা উপাদান, যেহেতু উপাদান হচ্ছে 5টা, এখানে আমরা 5টা উপাদান পাচ্ছি। এই 5টা উপাদানকে আমরা আবার একসাথে বলি হচ্ছে প্রতীতি, প্রকৃতি না, আবার প্রতীতি। ঠিক আছে, সো আসো আমরা এই 5টা উপাদান কি এটা একটু পড়ার চেষ্টা করি। সো এই 5টা উপাদান পড়ার জন্য আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল দিয়ে আমরা 5টা উপাদান একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, বিলাত হতে ফেরত, বিলাত বা বিলেত যেটা আমরা বলি, লন্ডন বলতে পারো, বিলাত হতে ফেরত ইকুয়ালস টু বিলাত ফেরত। আচ্ছা, সো এই যে বিলাত ফেরত শব্দটা, এই বিলাত ফেরত শব্দটা হচ্ছে একটা সমাসের মাধ্যমে গঠিত হওয়া শব্দ। এই বিলাত ফেরত শব্দটা কি?
সমাসের মাধ্যমে গঠিত হওয়া শব্দ। এখন এই এক্সাম্পলটা দিয়ে আমরা এই 5টা জিনিসকে একটু মনে করার চেষ্টা করব। প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ মানে কি? দেখো, সমস্ত শব্দটা যখন তুমি শুনতেছো তখন তোমার মধ্যে একটা কমপ্লিট হয়ে যাওয়ার ব্যাপার আছে। আমি যখন বলি যে আমি সমস্তটুকু খেয়ে ফেলছি, তার মানে আমি পুরোপুরি খেয়ে ফেলছি। তার মানে পুরো বাক্যটা থেকে সমস্ত যে রূপটা, পুরোপুরি ফাইনাল যে আউটপুটটা আসলো, সেই আউটপুটটাকে আমরা বলতেছি হচ্ছে সমস্ত পদ। তার মানে এই এক্সাম্পলটার মধ্যে আমরা এখানে যেটাকে পাচ্ছি বিলাত ফেরত, এটাই হচ্ছে আমাদের সমস্ত পদ। আচ্ছা, এবার খেয়াল করো সেকেন্ড যে অপশনটা বা সেকেন্ড উপাদানটা, সেটাকে আমরা বলতেছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে এই যে পুরো বাক্যটা আমরা দেখছি, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য। ওকে, থার্ডে আমরা পাইছি পূর্বপদ, ফোর্থে হচ্ছে পরপদ। এই পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। তুমি দেখবা নেক্সট জেনারেশন বা পরবর্তী জেনারেশন বুঝাইতে আমরা অনেক সময় বলি উত্তরসূরি, আগের জেনারেশনকে বুঝাইতে আমরা বলি পূর্বসূরি। সো পূর্বপদ হচ্ছে আগেরটা, পরপদ হচ্ছে পরেরটা, যেটার আরেকটা নাম উত্তরপদ। ওকে, সো পূর্বপদ কি, পরপদ কি? দেখো, এই যে ব্যাস বাক্যের অন্তর্গত যে শব্দগুলো সমস্ত পদে গেল, তো এখানে আমরা দুইটা শব্দ বা পদের খেয়াল করতে পারতেছি। প্রথমটা হচ্ছে বিলাত। প্রথম যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বিলাত, আর দ্বিতীয় যে শব্দটাকে আমরা দেখতেছি সেটা হচ্ছে ফেরত। তার মানে এখানে আমরা দুইটা শব্দ বা দুইটা পদ পাচ্ছি। সো যে প্রথমে আসছে তাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ। তার মানে এখানে আমাদের বিলাত হচ্ছে পূর্বপদ, আর যে পরে আছে ফেরত সেটা হচ্ছে আমাদের পরপদ বা উত্তরপদ। সহজ? ওকে, ফিফথ যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সমসমান পদ। তো সমসমান পদ বেসিক্যালি কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সমসমান পদ হচ্ছে আমাদের যে ব্যাস বাক্যটা আছে, এই যে বিলাত হতে ফেরত, এটা একটা ব্যাস বাক্য, বিলাত হতে ফেরত। এই ব্যাস বাক্যের মধ্যে যতগুলো পদ আছে তারা প্রত্যেকে এক একটা সমসমান পদ। তার মানে বিলাত হতে ফেরত, এই তিনটাই আমাদের এক একটা সমসমান পদ। এই তিনটাকে আমরা কি বলবো? সমসমান পদ। এখানে তিনটা সমসমান পদ আছে। তার মানে একটু খেয়াল করে দেখো, যেটা পূর্বপদ বা যেটা পরপদ সেটাও কিন্তু একটা সমসমান পদ, সেই সাথে আরেকটা যুক্ত হয়েছে হতে। তার মানে বিলাত একটা সমসমান পদ, হতে একটা সমসমান পদ, ফেরত একটা সমসমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে আমরা বলি হচ্ছে সমসমান পদ। তার মানে পূর্বপদ এবং পরপদ এরাও কিন্তু সমসমান পদ। সো আমরা এই 5টা পরিভাষা বুঝছি কিনা একটু ঝটপট আমাকে একটু জানায় দাও। সমস্ত পদ তো একটা পদ, কিন্তু এই পদটাকে যখন তুমি ব্যাস বাক্যে আনবা তখন দেখো এখানে দুইটা শব্দ ছিল না, বিলাত আর ফেরত। এই জন্য আমরা এখান থেকেও চিন্তা করতে পারি যে এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ, এভাবেও চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেই, সেটা হচ্ছে বিজয় নির্দেশক পতাকা। বিজয় নির্দেশক পতাকা। তোমরা আমাকে বলো এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? দ্রুত, এই বাক্যটার মধ্যে এই সমাসবদ্ধ শব্দটায় আমরা পূর্বপদ কোনটাকে বলবো, পরপদ কোনটাকে বলবো? বিজয় নির্দেশক পতাকা, এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? ওকে, গুড। তাহলে আমরা এটা সবাই মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি বা ধরতে পারছি, সেটা হচ্ছে আমাদের যে বিজয় এটা হচ্ছে আমাদের পূর্বপদ, আর যে পতাকা এটা হচ্ছে আমাদের পরপদ। সো তোমাদের পূর্বপদ এবং পরপদটা আইডেন্টিফাই করা কেন জরুরি? কারণ তুমি যখন সমাসের এই প্রকারভেদগুলো পড়বা
তুমি কোনটা কোন সমাস এটা চিনবাই হচ্ছে পূর্বপদ পরপদ দিয়ে। তুমি যদি দেখো অর্থগত দিক থেকে পরপদের প্রাধান্য পাইছে তাহলে তুমি এক ধরনের সমাস বলবা, যদি তুমি দেখো পূর্বপদের প্রাধান্য পাইছে তাহলে এক ধরনের সমাস বলবা, যদি তুমি দেখো কোনোটারই প্রাধান্য পায় নাই তাহলে আরেক ধরনের সমাস বলবা। এই জন্য পূর্বপদ পরপদ চেনাটা জরুরি, ঠিক আছে? তো আশা করি তোমরা চিনতে পারছো, কারণ তোমরা সবাই মোটামুটি যারা যারা উত্তর দিছো কারোই আমি আসলে ভুল দেখি নাই, তোমরা সবাই মাশাআল্লাহ ধরতে পারছো। ওকে, তাহলে আমরা একটু দেখি সমাসের প্রকারভেদ। আমরা দেখছি 4 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। সমাস ভাগ করা হয়েছে পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরপদ, সেই পরপদের অর্থের প্রাধান্য পায় হচ্ছে কর্মধারয় এবং তৎপুরুষে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে, এবং পূর্বপদ বা পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ দেয় হচ্ছে বহুব্রীহি সমাস। তার মানে আমরা এখানে যে 4 প্রকার দেখছি, এই 4 প্রকারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে উভয় পদকে, অর্থাৎ পূর্বপদ পরপদ উভয়ের অর্থের প্রাধান্য দেয়। কর্মধারা এবং তৎপুরুষ পরপদকে প্রাধান্য দেয়। বহুব্রীহি হচ্ছে অন্য পদকে প্রাধান্য দেয়। দ্যাটস ইট। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে আপু সমাস আর এক কথায় প্রকাশ এক কিনা? সমাস আর এক কথায় প্রকাশ সেম না, তবে কিছু কিছু এক কথায় মানে সকল এক কথায় প্রকাশকে আমরা সমাস বলতে পারবো না, তবে সব সমাসকে তুমি এক কথায় প্রকাশ বলতে পারো। যেমন ধরো তোমাকে আমি যদি একটু বলি যে অরিকে দমন করে যে অরিন্দম, এটা এক কথায় প্রকাশও আবার এটা সমাসও। তো কেন এটা দুইটার মধ্যে পড়ে সেটার কারণ হচ্ছে যে তুমি যদি খেয়াল করো যে এক কথায় প্রকাশে যে বিস্তৃত পদগুলো আছে, সে বিস্তৃত পদগুলোর মধ্যে আমরা যদি দেখি যে প্রধান পদগুলো যদি দৃশ্যমান থাকে তখন সেটাকে আমরা বলতে পারি এক কথায় প্রকাশ, আদারওয়াইজ বলতে পারি না। তার মানে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় প্রকাশ আর সমাস সেম না। সকল এক কথায় প্রকাশকে আমরা সমাস বলতে পারি না, কিন্তু তুমি চাইলে সমাসগুলোকে এক কথায় প্রকাশ বলতে পারো। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার আমরা আমাদের প্রকারভেদে চলে যাই। একদম প্রথম যেই সমাসটা সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। বানানটা একটু খেয়াল করো, দুইটাতেই বফলা আছে। তো দ্বন্দ্ব সমাসে আমরা কি বলছি? পূর্বপদ পরপদ উভয় পদের অর্থে সমান প্রাধান্য থাকে। সমান প্রাধান্য মানে কি? ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার মা বাবাকে নিয়ে বেড়াইতে এসো, মা বাবাকে নিয়ে বেড়াতে এসো। কই বেড়াতে আসবা জানি না, কিন্তু আইসো। হ্যাঁ, মা বাবাকে নিয়ে বেড়াতে এসো। সো এখানে আমরা একটা শব্দ পাচ্ছি মা বাবা। এই মা বাবা শব্দটার আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে দাঁড়ায় হচ্ছে মা ও বাবা। আমি যখন তোমাকে বলি যে তুমি তোমার মা বাবাকে নিয়ে বেড়াতে এসো, তখন আমি কিন্তু তোমাকে এটা বলি না যে তুমি কিন্তু তোমার বাবাকে আনবা না শুধু মাকে আনবা, বা তুমি কিন্তু তোমার মাকে আনবা না শুধু বাবাকে আনবা, এমন না। বরং তোমার যে পূর্বপদ ছিল মা আর পরপদ হচ্ছে বাবা, আমি কিন্তু দুইজনকে প্রায়োরিটি দিচ্ছি। তোমাকে বলতেছি তুমি তোমার বোথ প্যারেন্টসকে নিয়ে বেড়াইতে এসো। সো এই যে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। যেই সমাসগুলোতে বা সমাসের যে এক্সাম্পলগুলোতে তুমি দেখবা যে পূর্বপদকেও বুঝাচ্ছে পরপদকেও বুঝাচ্ছে, কাউকে বাদ দিচ্ছে না, সেগুলোকে তুমি বলবা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখছি যে বিজয় পতাকা। এখন বিজয় পতাকার পূর্বপদ ছিল বিজয়, তোমরাই বলছো, পরপদ ছিল হচ্ছে পতাকা। এখন বিজয় পতাকা বলতে বেসিক্যালি কিন্তু আমরা একটা পতাকাকে বুঝাই, পতাকা। তো পতাকা কোন পদ? পরপদ। এখানে পরপদের অর্থের প্রাধান্য পাইছে। কিন্তু যে মা ও বাবা এক্সাম্পলটা, সেখানে কিন্তু শুধু মা, শুধু পূর্বপদ, শুধু বাবা, শুধু পরপদ এরকম না, দুজনের প্রায়োরিটি পাচ্ছে। সো দ্বন্দ্ব সমাসের যত এক্সাম্পল তুমি পাবা সেখানে দেখবা যে উভয় পদের অর্থের একটা প্রাধান্য থাকছে। সো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো আমরা যখন বলি সোনা রূপা, তখন আমি সোনাও বুঝাই রূপাও বুঝাই। যখন আমরা বলি যে সোনা রূপার দাম বেড়ে গেছে, তার মানে সোনার দামও বাড়ছে রূপার দামও বাড়ছে। পূর্বপদেরও প্রাধান্য আছে, পরপদেরও প্রাধান্য আছে। ওকে, সো এখানে আরও কিছু আমরা দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল দেখতে পাচ্ছি। মা ও বাবা, স্বর্গ নরক, তারপর হচ্ছে ঝড় বৃষ্টি, তুমি আমি, আসা যাওয়া, ভালো মন্দ, এগুলো প্রত্যেকটাই আমরা দেখব খেয়াল করলে যেখানে পূর্বপদ পরপদ দুটোরই অর্থের প্রাধান্য হচ্ছে। যেমন আমি যখন বলি আমার হাত পা ব্যথা করছে, তাহলে শুধু হাত ব্যথা করতেছে না বা শুধু পা ব্যথা করতেছে না, বরং পূর্বপদ হাত পরপদ পা দুটোই সমান তালে ব্যথা করতেছে। সো উভয় পদের অর্থের যখন প্রাধান্য থাকে সেগুলোকেই আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝছো কিনা আমাকে একটু ঝটপট জানাও। অন্য পদের উদাহরণ দিব আফিফা, বহুব্রীহি সমাসে গেলে একটু অপেক্ষা করতে হবে।
তোমাদের কিসের ব্রেক লাগে? 2 ঘন্টার একটা ক্লাস ব্রেক ছাড়া করতে পারবা না? এটা কোনো কথা? তোমরা তো ছোট ছোট মানুষ, অনেক এনার্জি তোমাদের, পারবা পারবা। এটা হচ্ছে তোমাদের মেন্টাল এনার্জি লাগবে যে আমি পারবো 2 ঘন্টার একটা ক্লাস কোনো ব্রেক ছাড়া করতে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না, দেখবা যে পারতেছো। ওকে, তাহলে আমরা দ্বন্দ্ব ইনশাল্লাহ পারবো। সো এখানে দ্বন্দ্বের আরো কিছু এক্সাম্পল দিছে, যেমন একটা শব্দ বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে যখন তোমার বিভক্তিগুলো কি হয় না, সমাসবদ্ধ হলেও সেম থাকে, কোনো লোপটোপ পায় না, মানে বাদ যায় না। যেমন দেখো এখানে একটা এ বিভক্তি ছিল, এই বিভক্তিটা সমস্ত পদেও আছে, এগুলোকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। এবং এগুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে উভয় পদের প্রাধান্য থাকে। এবং দেখো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে আমরা তো ইউজুয়ালি 2টা শব্দ দিয়ে দিয়ে দেখে অভ্যস্ত, কিন্তু দ্বন্দ্ব সমাসে 2-এর অধিক পদও থাকতে পারে। যেমন ধরো সাহেব, বিবি, গোলাম, 3টা পদ, 3টা পদেরই প্রাধান্য। হাত, পা, চোখ, কান, সো 4টা পদেরই প্রাধান্য আছে। আমরা যখন বলি পদ্মা, মেঘনা, যমুনা, তখন পদ্মাকেও বুঝাই, মেঘনাকেও বুঝাই, যমুনাকেও বুঝাই। সকল পদের অর্থ এখানে প্রায়োরিটি পাচ্ছে। সবাইকে সমান যদি তুমি ভালোবাসো তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যে তুমি কাউকে বেশি ভালোবাসো না, কাউকে কম ভালোবাসো না, সবাইকে বেশি সমান ভালোবাসো। সো এটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব। ওকে, দ্বন্দ্ব ইজি। এবার আসো আমরা একটু কর্মধারয় সমাসটা পড়ি। ওকে, সো কর্মধারয় সমাস যেটা, দেখো আমি একটু শুরুতে লিখে রাখছি যে কর্মধারয় এবং তৎপুরুষ এগুলোতে পরপদ প্রাধান্য পায়। হ্যাঁ, প্রাধান্যটা লিখি নাই, বাট তোমরা একটু বুঝে নিও যে পরপদ প্রধান বুঝাইছি, অন্য পদ প্রধান বুঝাইছি, আর এখানে হচ্ছে উভয় পদ প্রধান বুঝাইছি। আচ্ছা, তাহলে যদি কর্মধারায় পরপদ প্রধান হয় তাহলে আমরা একটু দেখি যে পরপদ কিভাবে প্রধান হয়। এবং আরেকটা কথা বলা হয়েছে যে এখানে বিশেষণের সাথে বিশেষ্য এই দুইটার একটা মিলন ঘটে থাকে কর্মধারায়। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমরা যদি বলি হাত ঘড়ি, হাত ঘড়ি। আচ্ছা, হাতে পরার ঘড়ি। সো আমরা এখান থেকে একটা শব্দ পাইলাম হাত ঘড়ি। আচ্ছা, এখন এই যে হাত ঘড়ি শব্দটা, হাত ঘড়ি শব্দটার আমাদের পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে হাত, পূর্বপদ হচ্ছে হাত। আর পরপদ কি? পরপদ হচ্ছে ঘড়ি। এখন আমরা যখন বলি হাত ঘড়ি, তোমার হাত ঘড়িটা তো দেখতে অনেক সুন্দর, তখন আমরা বেসিক্যালি ওর হাতটাকে সুন্দর বুঝাই নাকি ওর ঘড়িটাকে সুন্দর বুঝাই বলো তো? আমরা যখন বলি হাত ঘড়ি তখন আমরা কি হাতকে বুঝাই নাকি ঘড়িকে বুঝাই? ঘড়ি, গুড। তার মানে এটা বেসিক্যালি একটা কি? ঘড়ি। এখন ঘড়ি কোন পদ? ঘড়ি হচ্ছে আমাদের পরপদ, ঘড়ি হচ্ছে পরপদ। তার মানে হাত ঘড়ি বলতে আমরা মূলত একটা ঘড়িকে বুঝাচ্ছি এবং ঘড়ি একটা পরপদ। তাই যেই সমাসে আমরা দেখছি যে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কর্মধারায় সমাস। এরকম আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি দেই, ধরো আমি যদি বলি আয় কর, আয় কর। সো আয়কর মানে ইনকাম ট্যাক্স যেটাকে আমরা বলি। সো আয়কর শব্দটার আমরা যদি হচ্ছে ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়ায়? আয়ের ওপর কর, আয়ের ওপর কর মানে আয়ের উপর যে ট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে আয়কর। এখন এটার পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে আয় বা ইনকাম, পরপদ কি? পরপদ হচ্ছে ট্যাক্স। এখন যখন তুমি কাউকে বলো আয়কর দেন, তখন তুমি কিন্তু তাকে আয় দিতে বলো না, তুমি তাকে বলো কর দিতে, ট্যাক্স দিতে। অর্থাৎ পূর্বপদটা কিন্তু এখানে অর্থগত দিক থেকে আর প্রায়োরিটি পাচ্ছে না, এই সমস্ত পদের অর্থের দিক থেকে প্রায়োরিটি পাচ্ছে কর শব্দটা মানে ট্যাক্স শব্দটা। সো এটাও একটা পরপদ, পরপদের প্রাধান্য পাইছে, আমরা এটাকে বলতেছি হচ্ছে কর্মধারয় সমাস। ওকে, তো এখন এখানে কিছু কর্মধারয় সমাসের এক্সাম্পল আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন ধরো খাস যে জমি, খাস জমি। এবং আমরা খেয়াল করলে দেখব যে কর্মধারয় সমাসগুলোর মধ্যে সাধারণত সমসমান যে পদ এখানে একটা যে এক্সিস্ট করে। সো যে দেখলে তুমি ধরতে পারো যেটা একটা কর্মধারয় সমাস হবে। এবং এখানে যতগুলো এক্সাম্পল তুমি দেখবা, যেমন ধরো আলু সিদ্ধ, তারপর হচ্ছে টাক মাথা। টাক মাথা বলতে কি?
টাককে বুঝাচ্ছে নাকি একটা মাথাকে বুঝাচ্ছে? অবশ্যই একটা মাথাকে বুঝাচ্ছে, যে মাথায় চুল নাই, সো মাথা, মাথা হচ্ছে পরপদ। এরকম যত এক্সাম্পল তুমি দেখবা, আমরা তো অবশ্যই ক্লাস শেষ হওয়ার পরে স্লাইডটা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, সো তোমরা ওখান থেকেও কিন্তু এক্সাম্পলগুলোকে একটু আবার দেখে নিতে পারবা। ওকে, সেকেন্ডে যে কথাটা বলা হয়েছে দেখো, কর্মধারয় সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দযোগে গঠিত হয় দ্বিগু কর্মধারয় সমাস। এই দ্বিগু কর্মধারয় সমাসটা কি, যে যেটার পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। দেখো ত্রিফলা, চৌরাস্তার, চার রাস্তার মিলন চৌরাস্তা। আমরা যখন একটা বন্ধুকে বলি যে দোস্ত তুই চৌরাস্তার মোড়ে আয়, তখন আমরা বেসিক্যালি ওকে কোথায় আসতে বলি? একটা রাস্তায় আসতে বলি। রাস্তা কোন পদ? পরপদ। সো পরপদের অর্থের প্রাধান্য পাইছে কর্মধারায়, শুরুতে সংখ্যা আছে, তাই আমরা এটাকে বলতেছি দ্বিগু কর্মধারায়। তারপর আমরা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় বলে একটা জিনিস পাচ্ছি, যেখানে মাঝের যেই পদগুলো বা শব্দাংশগুলো সেগুলো বাদ যায়। যেমন ধরো আমি যখন বলি ঘর জামাই, তখন আশ্রিত শব্দটা কিন্তু সমস্ত পদে থাকতেছে না। সো এই যে পদটা ও যে লোপ পেল বা বাদ গেল, তাই আমরা এক্সাম্পলগুলোকে বলতে পারি মধ্যপদলোপী কর্মধারায়, মানে কর্মধারের একটা প্রকারভেদ। তারপরে দেখো উপমান একটা শব্দ আমরা পাচ্ছি, আমরা উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, হ্যাঁ রূপক কর্মধারায়, এরকম তিনটা জিনিস আমরা পাই। সো আমরা একটু উপমান, উপমিত এবং রূপক এই তিনটা জিনিস একটু দেখে আসি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উপমান এবং উপমিত, এই দুইটা জিনিস দেখব। উপমান কর্মধারায়, আরেকটা হচ্ছে উপমিত কর্মধারায়। আচ্ছা, তো এই উপমান এবং উপমিত কর্মধারায় এই দুইটা আমাদেরকে একটু কনফিউশনের মধ্যে ফেলে। সো তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এগুলোতে বেসিক্যালি একটা কর্মধারায়। এখন এই কর্মধারায় দুইটাতেই দুইটা শব্দ বা পদের মধ্যে তুলনা করা হয়। তুলনা বলতে কিরকম, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝবো। যে এখানে উপমানের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো তুষার শুভ্র, ঠিক আছে? সো আমরা একটু তুষার শুভ্রটা এখানে লিখি, তুষার শুভ্র। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা উপমিত থেকে নেই, সেটা হচ্ছে সিংহ পুরুষ। সিংহ পুরুষ, এই দুটো এক্সাম্পল আমরা সাইডে রাখলাম। আচ্ছা, তো বলতেছি যে এখানে উপমান কর্মধারায় হোক বা উপমিত কর্মধারায় হোক, আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে দুইটা পদের মধ্যে একটা কম্প্যারিজন দেখানো হবে, একটা তুলনা দেখানো হবে, ঠিক আছে? আমরা যেরকম বলি যে তুমি তোমার ভাইয়ের মতো হইছো, তুমি তোমার বাবার মতো হইছো, এখানে তোমার বাবার সাথে তোমাকে তুলনা করা হচ্ছে। তো এরকম উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারাগুলোতে আমরা লক্ষ্য করব যে একটা তুলনা করা হবে। সো তুলনাটা কখনো বাস্তব হয়, কখনো তুলনাটা অবাস্তব হয়, সেটার উপর নির্ভর করে আমরা এটাকে উপমান বা উপমিত বলে থাকি। তো আমরা উপমান বলবো নাকি উপমিত বলবো সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা সত্য মিথ্যা এই জিনিসটা তো দেখবই, এর পাশাপাশি কি দেখব? এর পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যেই দুইটা বস্তুর মধ্যে তুলনা হচ্ছে, যেমন দেখো এখানে সিংহ এবং পুরুষ এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে, এই তুলনা যে হচ্ছে তাদের মধ্যে কোনো কমন ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা, মানে কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে কিনা। অর্থাৎ তুমি যখন দুইটা ব্যক্তির মধ্যে কম্প্যারিজন করো, তাদের মধ্যে তো একটা কিছু কমন নেওয়ার থাকতে হবে। ম্যাথে আমরা কমন নেই না, অঙ্ক করার সময় দুই পাশে যদি কিছু সেম থাকে আমরা একটা কমন নেই। এরকম যে দুইটা জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, এই দুইটা জিনিসের মধ্যে কোনো সাধারণ গুণ, সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য আছে কিনা। সো আমরা এখানে যেটা খুঁজবো, সাধারণ গুণ বা ধর্ম বা বৈশিষ্ট্য উপমানের ক্ষেত্রে থাকবে। আর যেটা হচ্ছে আমাদের উপমিত, সেটার ক্ষেত্রে আমরা দেখব যে এই জিনিসটা যে কমন কোনো গুণ, কমন কোনো ধর্ম বা বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে না। ওকে, সেকেন্ড আমরা যে জিনিসটা খেয়াল করব উপমানের ক্ষেত্রে সেটা হচ্ছে উপমানে একটা হবে হচ্ছে নাউন আর একটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে একটা হবে হচ্ছে আমাদের বিশেষ্য, আরেকটা পদ হবে হচ্ছে আমাদের বিশেষণ। তোমরা নিশ্চয়ই বিশেষ্য বিশেষণ বুঝো। বিশেষ্য মানে হচ্ছে নাম, আর বিশেষণ মানে হচ্ছে বিশেষ্য বা সর্বনামের কোনো গুণ দোষ এগুলো যদি বুঝায়। আচ্ছা, আর এইখানে উপমিতর ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে দুইটাই হবে হচ্ছে নাউন, মানে দুইটাই থাকবে আমাদের বিশেষ্য। এই তো,
সো এই যে জায়গাগুলো পাশাপাশি সত্য মিথ্যা বাস্তব অবাস্তব কমন ক্যারেক্টারিস্টিক্স এগুলো তো আমরা দেখবই। তো আসো আমরা একটু বের করার চেষ্টা করি যে এখানে তুষার শুভ্র কি আর সিংহ পুরুষ কি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা উপমানগুলোর ব্যাসবাক্যের মাঝে ন্যায় বলার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাঝেই ন্যায়টা বসাই, আর এখানে হচ্ছে আমরা ন্যায়টা বসাই হচ্ছে শেষে। ন্যায় বা মতো এটা আমরা কোথায় বসাই? শেষে বসাই। আর এখানে হচ্ছে মাঝে বসাই। সো আমরা একটু এক্সাম্পল দুইটা নিয়ে একটু চিন্তা করি। ধরো আমি যখন বলি তুষার শুভ্র, সো তুষার শুভ্র মানে কি? তুষারের মতো সাদা। ধরো আমি তোমাদের এখানে একটা সাদা কালি দিয়ে এরকম হচ্ছে লিখলাম। সো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে দেখো এই কালিটা তুষারের মতো শুভ্র। এখন তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ, শুভ্র মানে হচ্ছে সাদা। এখন আমি যখন বলতেছি এই কালিটা তুষারের মতো শুভ্র, তখন আমি এই কালিটার সাথে বরফকে তুলনা করতেছি। এখন এই তুলনাটা কি বাস্তব নাকি অবাস্তব সেটা নিয়ে আমাদের একটা বিতর্ক হইতে পারে। তো বিতর্কে যাব না, আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে ওদের কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে কিনা। সো আমি দেখলাম তুষার মানে হচ্ছে বরফ, বরফও সাদা, এই কালিটাও সাদা। সো ওদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, কমন বৈশিষ্ট্য আছে। সো এটাকে উপমান বলা যাইতে পারে। এরপরে আমি তাকাবো, পরে তাকায় কি দেখবো যে এখানে একটা হবে বিশেষ্য আর একটা হবে বিশেষণ। তো আমি একটু দেখি, তুষার হচ্ছে বরফ আর শুভ্র মানে সাদা, এটা কিন্তু একটা কিছুর কি করতেছে, একটা কোনো একটা বস্তুর বা এই যে রংটা, এই যে জিনিসটা, এটার একটা পরিচয় দিচ্ছে আমাদেরকে, এটার একটা বিশেষ ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, সাধারণ বৈশিষ্ট্য আছে। সো আমি এটাকে বলতে পারবো উপমান। তাহলে আমি এটার ব্যাসবাক্য কি করব? তুষারের ন্যায় শুভ্র। এবার আমরা যদি একটু পুরুষ সিংহ বা সিংহ পুরুষের দিকে তাকাই, তাহলে কি দাঁড়ায়? দেখো সিংহকে পুরুষের সাথে তুলনা বা পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে, এটা একটা অবাস্তব তুলনা। এবং তাদের মধ্যে কোনো কমন ক্যারেক্টারিস্টিক, সাধারণ কোনো গুণ বৈশিষ্ট্য তুমি হচ্ছে দেখাইতে পারবা না। তুমি যদি বলো যে আপু পুরুষও সাহসী সিংহ সাহসী, হইল না। যদি পুরুষ আর সিংহ সেম লেভেলের সাহসী হইতো, তাহলে আমরা সিংহকে খাঁচায় রাখতাম না, ওপেন করে দিতাম, সেখানে পুরুষদেরকে ওপেনলি রেখে দিতাম। সো দুইটা কমন ক্যারেক্টারিস্টিক্স এইভাবে আসলে বের করা যাবে না। তো রেদার আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সিংহ একটা নাউন, পুরুষ একটা নাউন, দুইটাই বিশেষ্য। সো এটাকে আমরা বলবো হচ্ছে উপমিত। তাহলে আমরা এইভাবে আমাদের যে উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারাগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি? বের করতে পারি। একটা সমাসকে তো তুমি আরেকটা সমাসে নিতে পারবা না রাকিব, এটা তো বাক্য পরিবর্তন না যে তুমি একটা সমাসকে একটা সমাসে নিবা। একটা শব্দ একটা সমাসেরই, একাধিক হয় না সাধারণত। ওকে, তাহলে উপমান উপমিতটা আমরা বুঝছি। আরেকটা আমাদের থাকে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। সো রূপক কর্মধারয় সমাসটা কি? রূপক কর্মধারয় সমাস হচ্ছে যে সমাসে আমরা ওই দুইটা পদের মধ্যে তুলনা করি না। দেখো এখানে আমরা কি করছি? তুষারের সাথে শুভ্রকে তুলনা করছি, সিংহ পুরুষে আমরা সিংহের সাথে পুরুষকে তুলনা করছি। কিন্তু যেটা আমাদের রূপক কর্মধারয় সমাস, সেখানে কিন্তু আমরা কোনো তুলনা করি না, বরং আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা অভিন্নতা কল্পনা করি। অভিন্নতা কল্পনা করি। সো অভিন্নতা কল্পনা করি মানে কি? আমরা হচ্ছে দুইটাকে সেম বলি, আমরা বলি যে এই দুইটা জিনিসই হচ্ছে একই, এই দুইটা জিনিসই একই। যেমন ধরো আমরা এখানে এক্সাম্পল দেই বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, তাহলে বিষাদ মানে কি? বিষাদ মানে হচ্ছে দুঃখ, আর সিন্ধু কি? একটা সাগর বা নদ আমরা বলতেছি। সো এই যে দেখো আমরা এখানে যখন বলি যে বিষাদ সিন্ধু, তখন আমরা বুঝাই যে আমাদের বিষাদ বা দুঃখের পরিমাণটা এত বেশি যে সিন্ধুর মতো, সাগরের মতো। সো এখানে কিন্তু বিষাদের সাথে সিন্ধুকে তুলনা করা হচ্ছে না, বরং বলা হচ্ছে যে দুইটা একই জিনিস। সো এরকম একই জিনিস বা অভিন্নতা যখন কল্পনা করা হয়, সেই এক্সাম্পলগুলোকে আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখানে আরও কিছু রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল তোমাদের জন্য দেওয়া আছে। যেমন ধরো মন রূপ মাঝি, মন আর মাঝিকে একই জিনিস বলতেছে। মাঝি কি করে? নৌকার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। আমাদের দেহটাকে আমরা কি করব না করব সেটাও কিন্তু মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো মন আর মাঝি আমরা বলতে পারি একই জিনিস। ওকে, এরপরে খেয়াল করো আমরা বলতে পারি ক্রোধানল। ক্রোধ মানে হচ্ছে রাগ আর অনল মানে হচ্ছে আগুন।
সো রাগে আমরা যেরকম যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে পারি, ঠিক একই রকম আগুনও কিন্তু তাই করে। সো দুইটাকে আমরা একই জিনিস বলতে পারি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জোর দিয়ে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস কি, এই দুইটা সমাসের মধ্যে পার্থক্য আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা এখান থেকে দেখলাম যে রূপক কর্মধারয় সমাসটা আসলে কি। সো তোমরা উপমান, উপমিত এবং রূপক এই তিনটা কর্মধারয় সমাস বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, সো তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা যেটা করব, যারা এরপরেও আবার যদি তোমাদের যারা হচ্ছে ওয়েবসাইটে ক্লাসটা করতেছো, তোমাদের কিন্তু এই সুবিধাটা আছে যে তুমি লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তুমি কিন্তু পাস্ট ক্লাসেস যে অপশনটা আছে সেখানে গিয়ে তুমি কিন্তু এই ক্লাসের রেকর্ডটা আবারও দেখে নিতে পারবা। পাশাপাশি যারা হচ্ছে ফেসবুকে লাইভ ক্লাস করতেছো, ফেসবুকেও কিন্তু ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের পেজে কিন্তু এই ভিডিওটা থেকে যায়। সো তুমি চাইলে তোমার যেই জায়গাটায় বুঝতে একটু সমস্যা হয়েছে সেই জায়গাটা আবারও একটু দেখতে পারবা। সো তোমরা অনেকক্ষণ ধরে ব্রেকের জন্য কান্নাকাটি করতেছো, সো আমি তোমাদেরকে একটা 2 মিনিটের ব্রেক দিচ্ছি। এখন 10টা 3 বাজে, 10টা 5-এ আমরা আবারও হচ্ছে আমাদের যেই পড়াটা সেটা হচ্ছে কন্টিনিউ করব। 2 মিনিটের একটা ব্রেক। ওকে, সো অনেক বড় একটা ব্রেক আমরা পাইছি। এরকম বড় একটা ব্রেক পেয়ে তোমাদের নিশ্চয়ই ভালো লাগতেছে। তোমরা যারা যারা হচ্ছে ব্রেক ব্রেক বলে কান্নাকাটি করতেছিলা, তোমরা হচ্ছে খুশি হওয়া উচিত এবং খুশিতে আমাকে এখন সবার ধন্যবাদ জানানো উচিত যে আপু আমরা অনেক ব্রেক চাচ্ছিলাম, আপনি আমাদেরকে অনেক বড় একটা ব্রেক দিছেন। সো আমরা হচ্ছে আমাদের পরে আগাই। তো তোমরা তাহলে উপমান উপমিতটা আশা করি একটু একটু বুঝতে পারছো। এটা তো অনেক বড় একটা টপিক, তো আমরা এখান থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা হচ্ছে গুছায় এনে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। চাইলে তুমি ক্লাসটা শেষ হওয়ার পরে আবারও হচ্ছে তোমার যেই পোর্টালটা আছে, ওয়েবসাইট যেখানে তুমি ক্লাস করতেছো, সেখান থেকে কিন্তু পাস্ট ক্লাস থেকে দেখে নিতে পারবা। আর যারা হচ্ছে ফেসবুকে ক্লাস করতেছো তাদের জন্য আবারও বলি যে তুমি ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যাবে, সেখান থেকেও দেখে আবার একটু রিক্যাপ করে নিতে পারবা। ওকে, সো আমরা এখন একটা কর্মধারয়ের যে উপমান এবং উপমিততে আমরা যেটা মাত্র বললাম যে উপমান কর্মধারয় সমাসে পরপদ বিশেষণ হয়, উপমিততে উভয়টাই বিশেষ্য হয়, এগুলো মোটামুটি আমরা পড়ে ফেলছি। আমাদের বলা কথাগুলো এখানে দেওয়া আছে, ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা পিডিএফটা পাবা। সো আসো আমরা একটা কুইজ একটু সলভ করি। তো কুইজটা সলভ করার আগে দেখো, কুইজটা দেখতে পাচ্ছ যে বলা কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন সমাস। সো তোমরা দেখে অপশনগুলো দেখে বুঝতে পারতেছো যে আমরা আজকের ক্লাসে আমাদের যে 4 প্রকার সমাস আছে সেই 4 প্রকার সমাস থেকে আমরা দ্বন্দ্ব এবং কর্মধারায় এই দুইটা পড়ছি, বাকি দুটো তো পড়ি নাই। সো তোমার জন্য অ্যান্সার করাটা একটু টাফ। সো আমি তোমাদেরকে একটু সহজ করে দেই, যেহেতু এটা বোর্ডের কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 23। সো আমরা তো আর অপশন চেঞ্জ করতে পারি না, বোর্ড কোশ্চেন অপশন তো আমার চেঞ্জ করার কোনো রাইট নাই। সেক্ষেত্রে আমরা 4টা অপশনই রাখছি, বাট তোমাদের জন্য একটা অপশন কমাই দিচ্ছি, সেটা হচ্ছে তুমি তৎপুরুষ অ্যান্সার করার দরকার নাই। আচ্ছা, বহুব্রীহি সমাস যেটা, সেটাতে কি ছিল একটু মনে করো তো। বহুব্রীহি সমাস যেটা, সেখানে আমরা বলছি যে অন্য কোনো পদের প্রাধান্য পাবে। আমি একটু ছোট্ট করে এখানে তোমাদেরকে বলে দেই, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে সেই সমাস যেই সমাসে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝাবে। এখন অন্য পদ প্রধান মানে কি, একটা ঝামেলা লেগে গেল। অন্য পদ প্রধানের এক্সাম্পল তো আমাদেরকে দিতে হয়। সো আমরা একটু খেয়াল করি, একটা শব্দ তোমরা হয়তোবা শুনবা 10 আনন। সো 10 আনন শব্দটার ব্যাসবাক্য হচ্ছে 10 আনন যার। এই আনন মানে হচ্ছে মুখ। সো 10 আনন বলতে আমরা এখানে কাকে বুঝাই, আমরা এখানে 10 আনন বলতে বুঝাই হচ্ছে রাবণকে। তোমরা নিশ্চয়ই রাবণের নাম শুনেছো, রাবণকে বুঝাই। এখন দেখো এই 10 আনন শব্দটার পূর্বপদ কি, পূর্বপদ হচ্ছে 10, পরপদ কি, পরপদ হচ্ছে আনন। আনন মানে হচ্ছে মুখ। এখন যখন আমি বলি 10 আনন, তখন আমি পূর্বপদ 10কেও বুঝাই না, পরপদ আনন বা মুখকেও বুঝাই না, আমি বুঝাই রাবণকে। এই যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য একজনকে বোঝানো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আরেকটা এক্সাম্পল দেই তোমাদেরকে। ধরো আমরা হচ্ছে বলি বিনা পানি, বিনা পানি। এই পূর্বপদ
বীণা মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। আর মূর্ধন্য ন দিয়ে আমরা যখন পানি লিখি, দন্তন্য ন না, মূর্ধন্য ন, সেই পানি মানে হচ্ছে হাত। তাহলে বীণা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, আর মূর্ধন্য নয়ের পানি মানে হচ্ছে হাত। আর এটার ব্যাস বাক্য হচ্ছে বীণা পানিতে যার। তার মানে আমরা বীণা পানি শব্দটা দিয়ে পূর্বপদ বীণা মানে বাদ্যযন্ত্রকেও বুঝাই না, পরপদ পানি বা হাতকেও বুঝাই না, আমরা বুঝাই এমন একজনকে যার হাতে বীণা আছে। সো কার হাতে বীণা আছে বলো তো? বীণা পানি বলতে আমরা কাকে বুঝাই, তোমরা জানো কিনা? বীণা পানি বলতে আমরা কাকে বুঝাই বলো? কার হাতে বীণা আছে? তোমাদেরকে ওয়েলকাম 2 মিনিট ব্রেক নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তাহলে বীণা পানি বলতে আমরা কাকে বুঝাই? আমরা বুঝাই হচ্ছে দেবী সরস্বতীকে। গুড, আমরা বীণা পানি বলতে বুঝাই হচ্ছে সরস্বতীকে। তার মানে খেয়াল করো, আমরা বাদ্যযন্ত্রটাকেও বুঝালাম না, পানিকেও বুঝালাম না, আমরা বুঝালাম সরস্বতী দেবীকে। সো এই যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য পদকে বুঝানো, এটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে আপু, এই যে একটু আগে যে আমরা এক্সাম্পল করছি সিংহ পুরুষ, এটা কেন উপমিত হলো? এটা উপমিত হওয়ার কারণ হচ্ছে এখানে যখন তুমি একটা পুরুষকে সিংহের সাথে তুলনা করতেছো, এই তুলনাটা একটা অবাস্তব তুলনা। একটা পুরুষের সাথে সিংহের কোনো সিমিলারিটিস নাই, ওদের মধ্যে কোনো কমন কোনো বৈশিষ্ট্য নাই। এবং সিংহ একটা নাউন, পুরুষও একটা নাউন, দুইটাই বিশেষ্য। সো দুইটাই বিশেষ্য হলে আমরা কি বলছি? উপমিত কর্মধারায় হবে, এই জন্য এটা উপমিত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের কুইজটাতে একটু ফেরত যাই। যদি আমরা বহুব্রীহিটা বুঝে থাকি এবং কর্মধারায় তো বুঝছি, তৎপুরুষটা তোমাদের জন্য আমি সহজ করে দিছি, বাদ সে তিনটার মধ্যে কোনটা হবে? এই উত্তরটা একটু আমাকে টিচার্স ইনবক্সে, তারপর হচ্ছে কমেন্ট বক্সে একটু জানায় দাও। আর যারা যারা ওয়েবসাইটে ক্লাস করতেছো তাদের জন্য একটা পোল অলরেডি লঞ্চ হয়ে গেছে। ওকে, সবাই মোটামুটি হচ্ছে জানিয়ে ফেলছো। সো আমরা একটু লিডার বোর্ডটা দেখি। ইন্তিসার, সিয়াম, তামিম, সায়ান, রাশিদ বা রশিদ, তৌফিকুর, আরিদ্রা, রূপ, অরিত্রা, ফিহা, এই হচ্ছে প্রথম 10 জন লিডার বোর্ডের। পাশাপাশি যারা যারা শুদ্ধ উত্তর দিছো অভিনন্দন। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে বহুব্রীহি সমাস। কেন বহুব্রীহি সমাস? দেখো, কানে কানে যে কথা, কানাকানি, এখানে পূর্বপদ হচ্ছে কানা, পরপদ হচ্ছে কানি। আমরা যখন বলি কানাকানি তখন আমরা কিন্তু কানাকেও বুঝাই না, কানিকেও বুঝাই না, আমরা বুঝি একটা কথাকে যেটা কানে কানে বলা হয়। সো এই যে অন্য একটা জিনিসকে বোঝানো হলো, তাই এটাকে আমরা বলতেছি বহুব্রীহি সমাস। আমরা যখন পরবর্তীতে ডিটেলসে বহুব্রীহি পড়ব তখন আমরা আরো ভালো করে জানবো যে এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিতে ক্রিয়ার একটা পারস্পরিকতা থাকে, মানে কাজটা দুইজন মিলে করতে হয়, একজন করলে হয় না। তুমি তোমার ফ্রেন্ডকে কানে কানে একটা কথা বললে, ও যদি তোমার কথাটা না শুনে, ও যদি আবার ওটার একটা উত্তর না দেয়, তাহলে কিন্তু কানাকানি হবে না। তারপর লাঠালাঠি, আমরা যে বলি ওরা লাঠালাঠি করতেছে, তার মানে একজন লাঠি দিয়ে মারতেছে, আবার আরেকজন মারতেছে। যদি শুধু একজনই মারতো তাহলে কিন্তু এটা লাঠালাঠি হতো না, মারা হতো। তো ব্যতিহার বহুব্রীহি আমরা পরবর্তীতে যখন আমাদের রেগুলার ক্লাসে আমরা যখন বহুব্রীহি সমাসটা পড়বো তখন আমরা ভেতরে এই ব্যতিহার বহুব্রীহির এক্সাম্পলটা পড়বো। বাট আপাতত এতটুকু জানলেই হবে যে কানাকানি শব্দটা দিয়ে কানাকেও বুঝাচ্ছে না, কানিকেও বুঝাচ্ছে না, অর্থাৎ পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য একটা কিছুকে বুঝাচ্ছে, কথাকে বুঝাচ্ছে। এই জন্য অন্য পদকে বোঝানোর কারণে এটা বহুব্রীহি সমাস। অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, এরপরে আমরা আমাদের আজকের দিনের যে লাস্ট ক্লাসটা মানে লাস্ট কুইজটা আছে সেটা একটু দিয়ে ফেলি। গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, এটা কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারায় তৎপুরুষ। যেহেতু তৎপুরুষ এখনো পড়ো নাই, সেটা বাদ দিয়ে চিন্তা করতে পারো চাইলে যে তিনটার মধ্যে কোনটা হবে। ওকে, সো তোমরা মোটামুটি জানাচ্ছ এ বি ডি সব অপশনই তোমরা মোটামুটি চুজ করছো, কোনোটাই বাদ রাখো নাই। সি আমি কেটে দাও, তো সি চয়েস করো নি, নাহলে ওইটাও করতা। ওকে, আচ্ছা, সামি, রূপ, সিয়াম, কাঙ্ক্ষিতা, ইন্তিসার, মুবাশিরা, রাফি, সাবরিন, শরীফ, আফরা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রথম 10 জন। ওকে, এর পাশাপাশি যারা যারা শুদ্ধ উত্তর দিছো, উত্তরটা কি হবে দেখো। গোলাপ নামের ফুল গোলাপ ফুল, এখানে পূর্বপদ হচ্ছে গোলাপ, পরপদ হচ্ছে ফুল। গোলাপ ফুল শব্দটা দিয়ে বেসিক্যালি আমরা কি বুঝাই বলো তো? বেসিক্যালি আমরা বুঝাই একটা ফুলকে, মূলত কি বুঝাই? একটা ফুলকে বুঝাই। তাহলে ফুল কোন পদ? ফুল হচ্ছে আমাদের পরপদ। আর আমরা এতক্ষণ ধরে এটাই শিখছি যে পরপদের প্রাধান্য থাকলে আমরা কর্মধারায় বলবো, যেহেতু আমরা এখনো তৎপুরুষ শিখি নাই, এটা বাদ দিয়ে দিছি। দ্বন্দ্ব হইলে কি হইতো? গোলাপকেও বুঝাইতো, ফুলকেও বুঝাইতো। আমরা তো গোলাপ ফুল বলতে মূলত একটা ফুলকে বুঝাই, দুইটাকেই বুঝাচ্ছি না। বহুব্রীহি হইলে অন্য কিছুকে বুঝাইতো, গোলাপকেও বুঝাইতো না, ফুলকেও বুঝাইতো না, আকাশকে বুঝাইতো, বাতাসকে বুঝাইতো। সো অন্য কিছু তো এখানে বুঝায় নাই। আর কর্মধারায় হচ্ছে পরপদ প্রধান। সো দেখো, এটা যেহেতু একটা ফুল, তাই আমরা এই গোলাপ ফুল শব্দটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা কর্মধারয় সমাসের উদাহরণ। তো আমাদের তাহলে দুইটা সমাস বাকি থাকে, একটা হচ্ছে তৎপুরুষ এবং একটা হচ্ছে বহুব্রীহি। যেহেতু সমাস একটা বিস্তৃত টপিক, আমরা আজকের ক্লাসে প্রথম দুইটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো ইনশাল্লাহ আমাদের যে পরবর্তী ক্লাসগুলো হবে আমাদের কোর্সে, সেখানে আমরা বাকি দুটো টপিক নিয়ে আরও বিস্তারিতভাবে এবং এগুলো সহকারেই আমরা হচ্ছে আলোচনা করার সুযোগ পাবো। তো এই তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যেহেতু এখানে একটা ফ্রি ক্লাস করছি, তো আমাদের নবম দশম শ্রেণীর যে একাডেমিক প্রোগ্রামটা আছে 2025 সালের, অফলাইন, অনলাইন এবং কম্বো তিনভাবেই তোমরা করতে পারছো। যারা ঢাকার ভেতরের ব্রাঞ্চগুলোতে অফলাইনে করতে চাইলে সেটার সুযোগ থাকছে, প্লাস অনলাইনে এখন যেরকম করছো, অথবা কম্বো যেখানে আসলে তুমি ক্লাসগুলো অনলাইনে করবে, বই নিবে সাথে। তো এরকম যে কোনো একটা ব্যাচে তুমি তোমার সুবিধা যেটা, সে ব্যাচে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। এবং প্রথম ব্যাচের ক্লাসটা শুরু হবে হচ্ছে 10ই জানুয়ারি থেকে, অর্থাৎ আজকে যে তুমি ক্লাস করতেছো এটা একটা ফ্রি ক্লাস, মূল ক্লাসটা কিন্তু 10 জানুয়ারি থেকে শুরু হবে। এবং সেটা কিন্তু আমরা ফেসবুক পেজে এরকমভাবে লাইভ নিব না, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে www.udbhas.com, সেখানে স্টুডেন্ট পোর্টালে তোমাকে হচ্ছে লগ ইন করে এই ক্লাসটা করতে হবে। এটা খুবই রেস্ট্রিক্টেড, সবাই এভাবে ওপেনলি অবশ্যই করতে পারবা না। ওকে, সো এই কোর্সটার মধ্যে তুমি কি কি পাচ্ছ সেটার একটা এক্সাম্পল বা একটা নমুনা আছে, সেটা হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট পাচ্ছ, অর্থাৎ তোমার যে মূল বইয়ের পাশাপাশি যে সহায়ক বইটার প্রয়োজন হয় সেটা। এবং টিচাররা যারা থাকছেন তারা অবশ্যই এক্সপার্ট এই বিষয়ে। এবং তুমি প্রতিদিন একটা এমসিকিউ এক্সাম পাচ্ছ, অধ্যায় শেষ হওয়ার পরে অধ্যায় ভিত্তিক তুমি সৃজনশীল এক্সাম দিবা। এবং একই সাথে একটা চমৎকার যেই সার্ভিস বা চমৎকার যে ফিচার, সেটা হচ্ছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। এই যে দেখো, আমি যখন লেকচার দিচ্ছিলাম, তোমাদের অনেকেরই কমেন্ট বা অনেকেরই প্রশ্ন আমি কিন্তু লেকচার দেওয়াকালীন টাইমে পড়তে পারি নাই, স্কিপ হয়ে গেছে। সো এরকম যদি হয় যে তুমি পড়তে পড়তে তোমার মধ্যে কোনো প্রশ্ন আসছে, সেটা কিন্তু তুমি এই সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস যেটা, সেই কিউএনএতে প্রশ্ন করতে পারবা দিনরাত 24 ঘন্টা। যখনই তুমি পড়তে যায় কোনো প্রবলেম ফেস করতেছো সাবজেক্ট রিলেটেড, সেই প্রবলেমটা তুমি কিন্তু ওখানে অ্যাড্রেস করতে পারতেছো, লিখে অ্যাড্রেস করতে পারতেছো, ভয়েস দিয়ে বা ছবি তুলে তুমি বলতে পারো যে আমি এটা বুঝি নাই, এটা এটা হইলো কেন। এরকম যে কোনো প্রশ্ন কিন্তু তুমি কিউএনএ সার্ভিস থেকে কি করতে পারতেছো, অ্যান্সার নিতে পারতেছো। অর্থাৎ প্রাইভেট টিউটর বা হোম টিউটর বা আমাদের পার্সোনাল টিচাররা আমাদেরকে যে ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সেরকমভাবে কিন্তু তুমি তোমার প্রশ্ন বা কনফিউশনগুলো দূর করতে পারবা। ওকে, সো পাশাপাশি যে তোমাদের কী কী প্রিন্টেড প্যারালাল টেক্সট থাকছে সেটার একটা নমুনা এখানে দেওয়া আছে। সুন্দর সুন্দর বই, সুন্দর বই দেখলেও পড়তেও একটা মানে আগ্রহ সৃষ্টি হয়, যে কোনো সুন্দর জিনিসও তো আসলে আমাদেরকে আকর্ষণ করে।
তো এই তো, এবং তোমাদের এই যে কোর্সের ডিটেলসটা এখানে দেওয়া আছে, কোর্স প্ল্যানটা তোমরা তো ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের তো পিডিএফটা পেয়ে যাবা। যারা ওয়েবসাইটে ক্লাস করছো তারা হচ্ছে ম্যাটেরিয়ালসে পেয়ে যাচ্ছ, আর পাশাপাশি ফ্রি ক্লাস যারা করছো তারাও পিডিএফটা পাবা। তো এখানে দেখে নিবা একটু যে তোমাদের দশম শ্রেণীর যে একাডেমিক ফুল কোর্স, এবং শুধু যদি তুমি বাংলা ইংলিশ ফুল কোর্স করতে চাও সেক্ষেত্রে তুমি কি কি পাচ্ছ, তোমার কি বারে ক্লাস হবে দেখতেই পাচ্ছ যে সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনি তোমার বন্ধের 2 দিন তুমি হচ্ছে ক্লাসটা করতে পারবা। এবং কোর্স ফিটা হচ্ছে তোমার একবারেই দিতে হবে তা না, তুমি 2 বারে দিতে পারবা, এবং এখন সীমিত সময়ের জন্য তুমি 1000 টাকা ছাড়ে চাইলে ভর্তি হতে পারো। এই তো আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছে। তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আমাদের 10 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে কোর্সের মেইন ক্লাস, সেখানে ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে শীতের মধ্যে কষ্ট করে তোমরা 10টা পর্যন্ত, 10টা প্লাস অলরেডি ক্লাসটা করছো, এবং খুব সুন্দরভাবে তোমরা আসলে পুরো ক্লাস জুড়ে তোমরা হচ্ছে যেভাবে রেসপন্স করছো এটা খুবই চমৎকার ছিল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও আমাদের মূল যে ক্লাস সেই ক্লাসে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।